বাসায় আর কোনো কাজ নেই, তাই একটু পড়তে বসলাম। কিছুক্ষণ পর আব্বু আসলে পড়া থেকে উঠে পড়ি। এশার সালাত আদায় করে এসে আব্বুর সাথে আড্ডায় বসলাম। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে ডিনার করে আমার রুমে চলে আসলাম। ঘুমানোর আগে ফেসবুক থেকে ঘুরে আসাটা আমার নিত্যদিনের কাজ, তাই ফেসবুক থেকে ঘুরে আসলাম। তারপর ঘুমিয়ে গেলাম। আজানের মধুর স্বরে আমার ঘুম ভাঙলো। অজু করে সালাত আদায় করতে চলে গেলাম মসজিদে। সালাত শেষে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম এবং আবার ঘুমিয়ে গেলাম। আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। নাস্তা শেষে ভার্সিটির জন্য রেডি হলাম। আম্মুর কাছে বিদায় নিয়ে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটির সামনে এসে দেখি আসমা এবং তার বান্ধবীরা বাইকে দাঁড়িয়ে আছে। আসমার সামনে 4-5টা ছেলে কান ধরে উঠবস করছে। মনে হয় ছেলেগুলোর কপাল আজ খারাপ, যার জন্য আসমার সামনে পড়ছে। আমাকে দেখলে আবার কি করবে কে জানে, তাই আসমার চোখের আড়ালে আস্তে আস্তে ক্যাম্পাসে চলে যাওয়াই হলো এখন আমার কাজ। কিন্তু আমারও কপাল খারাপ, আসমা আমাকে দেখে ফেলেছে। এই রাজু, এদিকে আসো। আমি আসমার কথা না শোনার ভান করে হাঁটতে লাগলাম। দেখো রাজু, সবসময় ফাজলামি ভালো লাগে না। এদিকে আসতে বললাম, তাড়াতাড়ি আসো। ও সরি, তুমি ডাকছিলে? এখন বলো, কিছু বলবে? আমার থেকে এড়িয়ে এড়িয়ে থাকো কেন? কই, এই যে তুমি ডাকলে আর আমি চলে আসলাম। বুঝি বুঝি। কেমন আছো? এতক্ষণ ভালোই ছিলাম। মানে? মানে আমি ভালোই আছি। তুমি কেমন আছো? ভালো আছি। এদের এই অবস্থা কেন? আর বলো না, শয়তানগুলোর কত বড় সাহস ভার্সিটির মেয়েদের ডিস্টার্ব করে। একটাকেও ছাড়বো না। ও, ভালো করেছো। ওই থামবি না? উদ্বোস করতে থাক, থামলেই আবার প্রথম থেকে করতে হবে। এইবারের মতো আমাদের মাফ করে দেন। জীবনে আর কখনো মেয়েদের ডিস্টার্ব করব না। চুপচাপ কাজ চালিয়ে যা, একদম কথা বলবি না। ভাইয়া, ভাবিকে বলেন না এবারের মতো মাফ করে দিতে। আমি তো ছেলেদের কথা শুনে রীতিমতো অবাক। ছেলেগুলো বলে কি? আসমা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। নীলা আর সাইমাও আমার দিকে তাকিয়ে আছে। ওই, তোদের মাথা খারাপ হয়েছে? কি সব আবল তাবল কথা বলছিস? তোদের শাস্তি আরো বেড়ে গেল। এখন থেকে একপাশে উঠবস করবি। সরি ভাই, বুঝতে পারি নাই। প্লিজ মাফ করে দেন। যা, তোদের মাফ করে দিলাম। তবে আর যেন কখনো মেয়েদের ডিস্টার্ব করতে না দেখি। তাহলে কি করব বুঝতেই পারছিস। জি, আর কখনো মেয়েদের ডিস্টার্ব করব না। কি বলছো? ওদের মাফ করে দিচ্ছ কেন? শুনোনি কি সব উল্টাপাল্টা কথা বলছিল? ওই, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোদের যেতে বলছি না? আসমার কথা শুনে ছেলেগুলো চলে গেল। ছেলেগুলোকে যেতে দিলে কেন? যেতে দিয়েছি, বেশ করেছি। এখন ক্লাসে চলো তো। আমাকে আর কথা না বলতে দিয়ে ক্লাসে নিয়ে গেল। আসমা এবং তার বান্ধবীরা তাদের জায়গায় গিয়ে বসলো। ক্লাসে গিয়ে দেখি এখনো নাইম আসে নাই, তাই নাইমকে ফোন দিলাম। হ্যালো, কোথায় তুই? বন্ধু, আমি আজ আসতে পারবো না, একটা কাজে আটকে গিয়েছি। তুই ক্লাস কর। আচ্ছা। ফোন কেটে দিলাম। একা একা বসে আছি, ভালো লাগছে না। কিছুক্ষণ পর আমার কাঁধে কেউ হাত রাখলো। তাকিয়ে দেখি আমাদেরই ক্লাসের এক মেয়ে। হ্যালো, আমি লিজা। আপনার পাশে বসতে পারি? হ্যালো, আমি রাজু। কিন্তু আমাকে পুরো কথা বলতে না দিয়ে মেয়েটা আমার পাশে বসে পড়ল। আজ আপনার বন্ধু আসেনি? না, কি আর করব, লিজার সাথে বসে থাকলাম। আমাদের কথার মাঝে আসমা এসে উপস্থিত হলো। এই মেয়ে, এখান থেকে উঠে অন্য কোথাও গিয়ে বস। কেন? এখানে বসলে সমস্যা কি? ভালোই ভালোই বলছি, এখান থেকে সরে যা। তুই ভালো করে জানিস আমি কি করতে পারি। আসমার ভয়ে লিজা অন্য জায়গায় গিয়ে বসলো, আর আমি এতক্ষণ দুজনের কথা শুনছিলাম। আসমা এসে আমার পাশে বসলো। অন্য মেয়েদের সাথে তো দেখি ভালোই মিষ্টি মিষ্টি কথা বলতে পারিস, আমার সাথে তো এইভাবে কথা বলিস না। কি বলছো এসব? তুই আমার সাথে কথা বলবি না। আরে রাগ করছো কেন? বললাম না কথা না বলতে। আমি আর আসমার সাথে কোনো কথা বললাম না। রাগ করলে করুক, তাতে আমার কি? আর এখানে রাগ করার কি আছে তা বুঝলাম না। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো। আসমা মন খারাপ করে আমার পাশেই বসে ক্লাস করছে। ক্লাসের অনেকেই আমাদের দুজনকে একসাথে বসতে দেখে অবাক হয়েছে। আসমা বারবার
আমার দিকে আর চোখে তাকাচ্ছে, কথা বলছি না দেখে। এক এক করে টিফিন পিরিয়ড পর্যন্ত ক্লাসগুলো শেষ হলো। এর মধ্যে আসমার সাথে একবারও কথা হয়নি। প্রায় সবাই ক্লাস থেকে চলে গেছে। আমি আর আসমা এখনো বসে আছি। আমার চুপ থাকা দেখে আসমাই প্রথম কথা বলল। এই আমার ক্ষুধা লেগেছে, চলো ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। এই কথা বলছো না কেন? এমনি। দেখো, তুমি আমার সাথে রাগ করতে পারো না। আমাদের দুজনের মাঝে শুধু আমি রাগ করব, আর তুমি আমার রাগ ভাঙাবে। আমি তোমার রাগ কেন ভাঙাতে চাবো? আমি বলেছি তাই। এখন চলো ক্যান্টিনে যাব। জোর করে আমাকে ক্যান্টিনে নিয়ে আসে। বলো কি খাবে? আমার ক্ষুধা নেই, তুমি খাও। তোমার না ক্ষুধা লেগেছে? এই, আমার সাথে এত ভাব দেখাবি না বলে দিলাম। ভালোই ভালোই বলছি, কি খাবি তাড়াতাড়ি বল। যা, বেশি ভাব দেখাতে গিয়ে আবার ফেঁসে গেলাম। ভেবেছিলাম কথায় কথায় আমার সাথে রাগ দেখায়, এবার আমি কথা বলে দেখি কি হয়। কিন্তু আমার কপাল খারাপ, এবারও আমার দোষ। তোমার যা ভালো লাগে তাই অর্ডার করো। আগে ওনার মাথা ঠান্ডা করি, বলা তো যায় না কখন কি করে বসে। এই তো গুড। এখন থেকে আমার পছন্দই হলো তোমার পছন্দ। ওকে? ওকে ওকে। আমার বই গেছে এই গুন্ডির মতো কথা মতো চলতে। আমাদের কথার মাঝে আসমার বান্ধবীরাও আসলো। আসমা সবার জন্য খাবার অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই খাবার দিয়ে গেল। সবাই খাচ্ছে, তবে আমার কিছুটা লজ্জা লজ্জা লাগছে 3টি মেয়ের সাথে বসে খেতে। আমার অবস্থা মনে হয় আসমা বুঝেছে। রাজু, তুমি খাচ্ছ না কেন? কই, খাচ্ছি তো। তা তো দেখতেই পারছি। এখন ভালোভাবে খাও তো। রাজু ভাইয়া, নাইমাস আসেনি কেন? বাহ, কাল তুই করে বলেছে আর আজ ভাইয়া বলে ডাকছে। ওর কি যেন কাজ ছিল তাই আসেনি। ও, সবাই খাওয়া দাওয়া করলাম। আমি বিল দিতে চাইলে আসমা বিল দিতে না করে। তারপর আসমা বিল দেয়। বিল দিয়ে ক্লাসে চলে আসি। আসমা এবারও আমার সাথে বসেছে, তবে এখন আর চুপ থাকেনি, অনেক কথা বলেছে, যার কারণে আমি ক্লাসে মন দিতে পারছি না। তুমি এত কথা বলছো কেন? মন দিয়ে ক্লাস করো। আমার মন তো অন্য একজনকে দিয়ে দিয়েছি। কি সব আবল তাবল বলে যাচ্ছ? ওসব তুমি বুঝবে না। তুমি ক্লাস করো, আমি আর কথা বলবো না। আবার ক্লাসে মনোযোগী হলাম, কিন্তু আসমা এখনো ডিস্টার্ব করছে, তবে মুখ দিয়ে না, পা দিয়ে। আসমা ওর পা দিয়ে আমার পায়ে সুরসুরি দিচ্ছে। বারণ করলে শুধু হাসে, কথা বলে না। এই জ্বালাময় পরিস্থিতিতেই বাকি ক্লাসগুলো শেষ করলাম। বুঝি না আমাকে বিরক্ত করে এই মেয়ের কী লাভ। ক্লাস শেষ, তাই সবাই বাইরে চলে আসলাম। আমি, আসমা আর আসমার বান্ধবীরা একসাথে হাসছি। এই রাজু, তোমার ফোন নাম্বারটা দাও তো। আমার ফোন নাম্বার দিয়ে তুমি কি করবে? বেশি কথা না বলে ফোন নাম্বার দাও। অপরিচিত কাউকে আমার নাম্বার দেই না। ওই, বেশি ভাবনা দেখিয়ে যা বলছি তা করো, না হলে এমন জায়গায় মারবো না জীবনে বাবার ডাক শুনতে পারবি না। কি যে বলো না, আমি তো মজা করছিলাম। এই নাও আমার নাম্বার। গুড। এখন সোজা বাসায় যাবা। আজ কোথাও যেতে পারবো না, বাসায় যেতে হবে আমার। এমন ভাব করছে লাগে ওনার সাথে ঘুরতে যাওয়ার জন্য আমি মরে যাচ্ছি। কি এত ভাবছো? না, কিছু না। আমাকে রিক্সা করে দাও। তোর না গাড়ি আসে এমন সময়? বেশি কথা বলিস কেন? আমার গাড়ি আসতে না করে দিয়েছি। গাড়িতে যেতে আর ভালো লাগে না, তাই রিক্সা দিয়ে যাব। রিক্সা করে যাও ভালো কথা, কিন্তু আমি তোমাকে কেন রিক্সা করে দিব? কারণ আমি বলেছি দিতে, তাই দিতে হবে। তাহলে অন্য কাউকে বলো। তোর সাথে ভালোভাবে কথা বললেই খালি কথা বাড়াস। এখন থেকে আর ভালোভাবে কথা বলা যাবে না। আরে আরে, চেতো কেন? দিচ্ছি তো রিক্সাটিকে। এই তো এখন লাইনে আসছো। আসমাকে রিক্সা করে দিয়ে চলে আসলাম বাসায়। অবশ্য বাসায় যাওয়ার আগে জোহরের সালাত আদায় করে আসছি। বাসায় কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। প্রতিদিনের মতো কিছু কথা বলে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে দেখি অচেনা নাম্বার থেকে 2টি মিস কল এসেছিল। অচেনা নাম্বার, তাই বেশি গুরুত্ব দিলাম না। খাওয়া দাওয়া করতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। এসে দেখি ওই অচেনা নাম্বার থেকে আরো 10-12টি কল এসেছে। কেউ মনে হয় বিপদে পড়েছে, তাই এত কল করেছে।
একটা কল করে দেখি কি সমস্যা। ভাবতে ভাবতে আবার কল আসলো। এবার কলটি রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম। তুই এতক্ষণ কোথায় ছিলি? আপনি কে বলছেন? আর আমার সাথে এভাবে অসভ্যের মতো কথা বলছেন কেন? আমাকে এখনো চিনতে পারিসনি? আপনি কে যে আপনাকে চিনতে হবে? আমি আসমা। ও তুমি? এতদিন ভার্সিটিতে জ্বালিয়ে মারছে, এখন আবার ফোন দিয়ে। আল্লাহ, আমি কোথায় যাব বলো? এতক্ষণ কোথায় ছিলে? গোসল করে খাওয়া দাওয়া করছিলাম। আর আমি অচেনা ফোন কল রিসিভ করি না। ও ভালো, আমি তো আর অচেনা না। আমারটা রিসিভ করেছো, ভালো কথা। এখন থেকে আর কোনো অচেনা নাম্বার থেকে কল আসলে রিসিভ করবে না, ওকে? আমি জানি। তুমি খাওয়া দাওয়া করনি? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করতে যাবে কেন? আমি তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম। এখন গিয়ে তুমিও খাওয়া দাওয়া করো। যাচ্ছি তো, আর একটু কথা বলে নেই। আর এখন আর কথা বলবো না, আমি এখন ঘুমাবো। তুমি গিয়ে খাওয়া দাওয়া করো। যাচ্ছি, বাই। আমিও ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো আসরের নামাজ শুনে। ঘুম থেকে উঠে অজু করে সালাত আদায় করতে চলে গেলাম মসজিদে। সালাত শেষে রাস্তায় হাঁটছি, অমনি আসমা আবার ফোন করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করো? রাস্তায় হাঁটছি কেন? এমনি জিজ্ঞেস করলাম। ঘুম থেকে উঠলে কখন? এই তো কিছুক্ষণ আগে। ও, এই তুমি তো এই শহরে নতুন, চলো কোথাও থেকে ঘুরে আসি। না, আমি নাইমের সাথে সবকিছু ঘুরে দেখেছি। তাহলে এমনি চলো ঘুরে আসি। আজ যাওয়া যাবে না, আমার কিছু কাজ আছে। ও বাই, পরে আবার কথা হবে। আসমাকে আর কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিলাম। তারপর এলাকায় ঘোরাঘুরি করে মাগরিবের সালাত আদায় করে বাসায় চলে আসলাম। আজ আর পড়তে বসিনি, বেশি ভালো লাগছিল না। বাসায় টিভি দেখে সময় পার করছি। তারপর এশার সালাত আদায় করে এসে দেখি আব্বু অফিস থেকে ফিরেছে। আব্বুর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ডিনার করে আমার রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, এমন সময় আসমা আবারও ফোন দিল। কথা বলার ইচ্ছা না থাকা সত্ত্বেও কথা বলতে হয়, না হলে ভার্সিটিতে গেলে কি করবে আল্লাহ জানে আর আসমা জানে। তাই ফোন ধরলাম। হ্যালো। হ্যালো। কি করো? শুয়ে আছি, তুমি? সেম। খাওয়া দাওয়া করেছো? তুমি খাওয়া দাওয়া করেছো? খেয়েছি। মেয়েদের সাথে ফোনে কথা বলা আমার অভ্যাস নেই। যা হয় হালকা পাতলা মেসেঞ্জারে, তাই ফোন আলাপ ভালো করে দিতে পারলাম না, অল্পতেই শেষ করে দিলাম। আসমার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল প্রতিদিনের মতো মধুর সুরে ধেয়ে আসা আজানে। অলসতা বাদ দিয়ে অজু করে মসজিদে চলে আসলাম। সালাত আদায় করে নীরব রাস্তায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। কিছুক্ষণ হেঁটে বাসায় এসে আবার ঘুমিয়ে গেলাম। আম্মুর ডাকে ঘুম ভাঙল। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে এসে দেখি আসমা এবং তার বান্ধবীরা আজও গেটের সামনে দাঁড়িয়ে আছে। ভাবলাম আজ যেভাবেই হোক গন্ডিটার কাছে ধরা দেওয়া যাবে না। যেই ভাবা সেই গাছ, কিন্তু যাব কিভাবে? দেখলাম ছাত্রছাত্রীরা ভিতরে ঢুকছে, তাই তাদের পিছনে পিছনে চলে আসলাম ভিতরে। মনের শান্তিতে একটা নিঃশ্বাস ছাড়লাম। যাক, আজ গুন্ডির কাছ থেকে বেঁচে গেলাম। তাই মনের আনন্দে ক্লাসে যাচ্ছি। সিঁড়ি দিয়ে ওঠার সময় এক বড় ভাইয়ের সাথে ধাক্কা খেয়ে দুজনেই পড়ে যাই। দুজনেই উঠে দাঁড়ালাম। সরি ভাই, দেখতে পাইনি। তোর কত বড় সাহস আমাকে ধাক্কা মেরে ফেলে দিছিস? জানিস আমি কে? বলে আমার গালে ঠাস করে চড় মারলে। গায়ে হাত তুলেছেন কেন ভাই? বললাম তো সরি। এতক্ষণে তামাশা দেখার জন্য ছাত্রছাত্রী দৌড়ে চলে এসেছে। আবার মুখে মুখে কথা বলিস সিনিয়রদের সাথে? তোকে তো আজ। বলেই আমার পেটে একটা জোরে সোরে ঘুষি মারে। আমি নিজেই সামলাতে পারিনি, যে কারণে সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেলাম। মাথা প্রচণ্ড ব্যথা করছে। মাথায় হাত দিয়ে দেখি রক্ত দিয়ে হাত ভরে গেছে। আমার মাথায় রক্ত দেখে ছেলেটা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখে আসমা এবং তার বান্ধবীরাও আসলো। আসমা দৌড়ে এসে আমাকে ধরে উঠালো। তারপর আসমা তার রুমাল দিয়ে আমার মাথাটা বেঁধে দিল। আমার এই অবস্থা দেখে মনে হচ্ছে আসমার চোখ পানিতে টলমল করছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। আমাকে ধরে সিঁড়িতে বসালো। তোমার গায়ে কে হাত তুলেছে?
নাম জানি না, তবে আমাদের সিনিয়র। সিনিয়রের গুষ্টি কিলে ও সাহস হয় কি করে তোমার গায়ে হাত দেওয়ার? তোরা দেখেছিস কে রাজুকে মেরেছে? দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করলো, তাদের মধ্যে থেকে একজন ছেলেটার নাম বলল। ছেলেটার নাম নাকি রাকিব। ওই রাকিবের বাচ্চা যেন 10 মিনিটের মধ্যে ক্যাম্পাসের মাঠে পায় আমি। তুই কোনো চিন্তা করিস না, দেখ আজ ওর কি অবস্থা করি। চলো আমার সাথে। কোথায় যাব? তোমার মাথায় ব্যান্ডেজ করিয়ে নিয়ে আসি। না থাক, লাগবে না। বেশি কথা বললে এখন তোকেও মারবো। কে শুনে কার কথা? আমাকে দাঁড় করিয়ে এক হাত পিছন থেকে জড়িয়ে ধরে আস্তে আস্তে হাঁটতে লাগলো। আসমা আমাকে এভাবে জড়িয়ে ধরায় আমার কেমন যেন লাগছিল। আমাকে ছেড়ে দাও, আমি একাই হাঁটতে পারবো। তোকে কিন্তু বেশি কথা বলতে না করেছি, তাই চুপ থাক। কিছু করার নেই, না হলে আবার ব্যথার উপর ব্যথা দিবে, তাই চুপ করে হাঁটতে লাগলাম। আসমা আমাকে একটা ফার্মেসিতে নিয়ে আসলো, তারপর ভালো করে ওয়াশ করে মাথায় ব্যান্ডেজ করে দিল। ফার্মেসি থেকে আমাকে ক্যাম্পাসের মাঠে নিয়ে আসে। এসে দেখি রাকিব, মানে যে আমাকে মারলো, মাঠের মধ্যে পড়ে আছে। আসমা আমাকে রাকিবের কাছে নিয়ে গেল। তুই রাজুকে মেরেছিস কেন? আমার ভুল হয়ে গিয়েছে, আর কোনোদিন এমন হবে না। তোর নামে এর আগেও আমার কাছে কমপ্লেন এসেছে, কিন্তু কিছু করিনি। তবে আজ আর তোকে ছাড়ছি না। আসমা কথা শেষ করে রাকিবকে ইচ্ছা মতো মারতে লাগলো। আমি আসমাকে অনেকবার বাধা দিতে গেলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে আবার মারে। মারতে মারতে রাকিবকে রক্তাক্ত করে ফেলেছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এভাবে চললে রাকিব মরেই যাবে, তাই খারাপ কিছু ঘটার আগে আসমাকে থামাতে হবে। আরো মারলেও মরে যাবে, ছেড়ে দাও ওরে। আজ ওরে মেরেই ফেলবো, ছাড়ো আমাকে। প্লিজ আসমা, ওরে ছেড়ে দাও। দেখ, তুই যারে মেরেছিস সেই তোরে বাঁচালো, না হলে আজ তোকেই মেরে ফেলতাম। তারপর 2-3 জন ছেলেকে দিয়ে রাকিবকে হাসপাতালে পাঠিয়ে দেয়। রাকিবকে মারার সময় আসমা পাগলের মতো হয়ে গিয়েছিল। আসমার চেহারা পুরো লাল হয়ে গিয়েছে রাগে। আজ আর ক্লাস করতে হবে না, চলো তোমায় বাসায় দিয়ে আসি। তোমাকে অনেক ক্লান্ত মনে হচ্ছে, তুমি তোমার বাসায় চলে যাও, আমি একাই বাসায় যেতে পারবো। তুমি না সব সময় বেশি বুঝো। আমি বলেছি আমায় বাসায় নিয়ে যাব, তো নিয়েই যাব, কথা শেষ। আচ্ছা চলো। বেচারি এমনি আমার জন্য অনেক কষ্ট করেছে, তাই আর কথা বাড়ালাম না। একটা রিক্সা করে চলে আসলাম। আসার সময় আসমা আমার একটা হাত জড়িয়ে ধরেছিল, এমনভাবে ধরেছিল মনে হচ্ছে আমাকে ছাড়লেই পালিয়ে যাব। আমি বারবার বলছি আমি এখন সুস্থ আছি, কিন্তু কে শুনে কার কথা? উনি আমার হাত ধরেই রাখবে। বাসার নিচে এসে রিক্সা থেকে নামলাম। আসমাই রিক্সা ভাড়া দিল, দিয়ে আবার আমার হাত ধরেছে। বাসার কলিং বেল বাজালাম, আম্মু এসে দরজা খুলে দিল। কি হয়েছে তোর? মাথায় ব্যান্ডেজ করা কেন? এ কিছু না, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম। তুই মিথ্যে কথা বলছিস, বল কি হয়েছে তোর? আমার কিছু হয়নি, আগে ভিতরে আসতে দাও। আম্মু এখন আসমাকে লক্ষ্য করেনি। আসমা আমার পিছনে দাঁড়িয়ে আছে। আয় ভিতরে আয়। এই মেয়ে কে রে রাজু? ওর নাম আসমা, আমার বন্ধু হয়। মাথায় ব্যথা পেয়েছি তাই বাসা পর্যন্ত এগিয়ে দিতে এসেছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আসো মা, ভিতরে আসো। দুজনে গিয়ে সোফায় বসলাম আর আম্মু চলে গেল রান্নাঘরে। রাজু, তোমার রুম কোনটা? আসো দেখিয়ে নিয়ে আসি। হুম, এটা হলো আমার রুম। তোমার রুমটা তো অনেক সুন্দর করে সাজানো। ধন্যবাদ। আমি একটু হাত মুখ ধুবো? এই যে বাথরুম, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে আসো। আসমা চলে গেল হাত মুখ ধুতে। আমি বিছানায় বসে আছি। কিছুক্ষণ পর আসমা বেরিয়ে আসলো। এখন অনেকটা ভালো লাগছে। আসমাকে নিয়ে আবার বসার রুমে আসলাম। দেখি আম্মু শরবত আর নাস্তা নিয়ে বসে আছে। আমরা দুজনে গিয়ে বসলাম। আসমা মনে হয় কিছুটা লজ্জা পাচ্ছে, যা আসমার ক্যারেক্টারের সাথে যায় না। আসমা কিছু খাচ্ছে না দেখে আম্মু বলল, কি হলো মা, তুমি খাচ্ছ না কেন? আমি তো তোমার মায়েরই মতো, লজ্জা পাচ্ছ কেন? খাও। জি। আমরা নাস্তা খাচ্ছি আর কথা বলছি।
নাস্তা খাওয়া শেষে এই নাও তোমার ওষুধগুলো, এখন খেয়ে নাও। ধন্যবাদ তোমাকে আসমা, আমাকে এত হেল্প করার জন্য। দেখেছেন আন্টি, আপনার ছেলে কিন্তু আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করছে। আমরা না বন্ধু, আর বন্ধুদের মাঝে সরি, ধন্যবাদ এসব শব্দ ব্যবহার হয় না। বুঝেছি। তুমি ঘোড়ার ডিমও বোঝো নাই। কিছু বললে? কই না তো। আমার মনে হলো তুমি কিছু বললে। বাদ দাও তো আন্টি, আমি এখন আসি। এ কেমন কথা মা? এখনই আসলে আর এখনই চলে যাবে? তা হয় না, তুমি দুপুরের খাওয়া দাওয়া করে তারপর যাবে। না আন্টি, বাসায় চিন্তা করবে। কিচ্ছু হবে না, তুমি থাকো তো। আম্মু যখন বলেছে দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করতে, তারপর না হয় যাও। আর তুমি তো প্রতিদিন আমাদের বাসায় আসো নাই, প্রথম আসলে। ওকে, থাকবো আমি। আমার চোখের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে এই তো ভালো মেয়ের মতো কথা। তোমরা বসে কথা বলো, আমি রান্নাঘরে যাচ্ছি। তোমাকে এখন দেখে মনে হচ্ছে কিছুই বোঝো না, কিন্তু কিছুক্ষণ আগে একটাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছো। আজ তোমার কারণে ওরে ছেড়ে দিলাম, না হলে মেরেই ফেলতাম। কেন? আবার বলছো কেন? ওর সাহস কি করে হয় তোমার গায়ে হাত তোলার? তোমার গায়ে শুধু আমি হাত দিতে পারবো, আর কেউ না। তুমি আমাকে মারবে কেন? আমার কথা না শুনলে তো মারবই। এসব কথা বাদ দাও তো, অন্য কিছু বলো। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে প্রথম এসেছো, তাই না? একটা চট দিব। আমার কিন্তু তোমার পরিবারটা অনেক পছন্দ হয়েছে। তাই বুঝি? প্রথমে তোমাকে পছন্দ হয়েছিল, কিন্তু এখন তোমার আম্মুকে বেশি পছন্দ হয়েছে। আসলে আমি পরিবারের একমাত্র সন্তান, তাই হয়তো আব্বু আম্মু আমার তা তোমার আম্মুকে দেখেই বোঝা যাচ্ছে। আম্মু এরকমই। তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি আন্টির কাছে যাই। আম্মুর কাছে গিয়ে কি করবে? তুমি কি রান্না করতে পারো? রান্না করতে পারি না বলেই তো যাব, আন্টির কাছ থেকে কিছু শিখে নেই। তোমার অবশ্য রান্না বান্না শিখতে হবে না। তোমার আব্বু তোমাকে রাজ পরিবারে বিয়ে দিবে, সেখানে তোমার কাজ করে দেওয়ার জন্যই মানুষ রাখা হবে। ভালো হচ্ছে না কিন্তু, আর আমি ওইসব পরিবারের বিয়ে করব না। তো কেমন পরিবারে বিয়ে করবে? এত কিছু তোমার জানতে হবে না, আমার বিয়ের সময় দেখে নিও। যা তোমার ইচ্ছা। যাও গিয়ে রেস্ট নাও। আসমা চলে গেল আম্মুর কাছে, আর আমি আমার রুমে এসে শুয়ে আছি। কখন যে ঘুমিয়ে যাই বুঝতে পারিনি। ঘুম ভাঙলো কারো স্পর্শে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি আসমা আমার মাথার কাছে বসে আছে, আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে বসে পড়লাম। আমাকে হঠাৎ উঠতে দেখে আসমা কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়েছে। কি হয়েছে তোমার? হঠাৎ এইভাবে উঠে পড়লে কেন? মাথায় ব্যথা পেয়েছো? না না, আমার কিছু হয়নি। তুমি কখন আসলে আমার রুমে? রান্না করা শেষ, তাই আন্টি তোমাকে ডাক দিতে বলল। এসে দেখি তুমি ঘুমাচ্ছ, তাই ডাক দিতে ইচ্ছা হয়নি। আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে এসে দেখি আসমা রুমে নেই, মনে হয় আম্মুর কাছে গিয়েছে। তাই আমিও খাওয়ার রুমে গেলাম। গিয়ে দেখি আম্মু আর আসমা আমার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে আমার চেয়ার টেনে বসলাম। আম্মু খাবার বেড়ে দিচ্ছে। খাবার বেড়ে দেওয়া শেষে আম্মুও আমাদের সাথে খেতে বসেছে। রান্না কেমন হয়েছে আসমা? জি আন্টি, ভালো হয়েছে। আম্মুর হাতে রান্না সবসময় অনেক ভালো হয়। তিনজন মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষে আসমা কিছুক্ষণ রেস্ট নিয়ে তার বাসায় চলে যায়। যাওয়ার আগে বলে গিয়েছে আবার নাকি আমাদের বাসায় বসবে, আর আম্মুও বলে দিয়েছে আম্মুর সাথে প্রতিদিন দেখা করে যেতে। আম্মু আর আসমার কথা শুনে মনে হচ্ছিল আসমা আমার ক্লাসমেট না, বরং আম্মুর বান্ধবী। আসমা চলে যাওয়ার পর আমিও আমার রুমে চলে যাই রেস্ট নিতে। শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, তার মধ্যেই নাইম ফোন করলো। হ্যালো, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। নীলা ফোন দিয়ে বলল রাকিব নামের ছেলে নাকি তোরে মেরেছে। আরে ও কিছু না, হালকা একটু কেটে গিয়েছিল। তারপর আসমা ফার্মেসিতে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করিয়ে আনে এবং বাসায় এসে দিয়ে যায়। ও, তা আসমার সাথে কিছু চলছে নাকি? তোর জন্য এত কিছু করছে? আরে তেমন কিছু না,
ক্লাসমেট ভেবে হয়তো করেছে। হতেও পারে। তুই ভার্সিটিতে আসিস না কেন? আম্মুর শরীর ভালো না, তাই হাসপাতালে নিয়ে আসছি, তাই আসতে পারছি না। ও, আন্টির জন্য দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাই, আম্মুর জন্য ওষুধ আনতে যেতে হবে। ওকে বাই। নাইমের সাথে কথা বলে কল কাটতে আসমা কল দিল। আমি কল রিসিভ করলাম। এই, তোমার নাম্বার বিজি দেখাচ্ছিল কেন? কার সাথে এত কথা বলছিলে? নাইম ফোন দিয়েছিল। সত্যি বলছো তো? তোমার সাথে আমি মিথ্যা বলতে যাব কেন? তোমাকে নিয়ে বিশ্বাস নেই। ওসব কথা বাদ দাও, এখন বলো কেমন আছো? কিছুক্ষণ আগে না আমায় দেখে গেলে ভালো আছি। বাসায় গেলে কখন? এই তো এখনই আসলাম, আর এসেই তোমাকে ফোন করলাম। ও, আরো কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেই। ভাবছি আসমা মেয়েটা আমাকে নিয়ে মনে হয় একটু বেশি চিন্তা ভাবনা করছে। কেন করছে যার উত্তর আমার কাছে নেই। দেখতে দেখতে 2 মাস হয়ে গিয়েছে এই নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছি, আর আমি যে ব্যথা পেয়েছিলাম তা 3-4 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। তবে রাকিব পুরো 13 দিন হাসপাতালে ভর্তি ছিল। কি মাইটাই না দিল। আমি থাকলে তো মনে হয় মরেই যেতাম। আর আসমা, ওনার কথার কি বলবো, সারাক্ষণ শাসন করে যাবে, এটা করো ওটা করো, আমার সাথে এখানে যাবে ওখানে যাবে ইত্যাদি ইত্যাদি। মাঝে মাঝে বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই। কথা না শুনলে রাকিবের ভয় দেখা, আমাকেও নাকি মেরে হাসপাতালে পাঠিয়ে দিবে। এই 2 মাসের মধ্যে আসমা আরো 3 বার আমাদের বাসায় এসেছিল। আম্মুকে এখন দেখি সারাক্ষণ আসমার কথা বলে। আসমার চোখগুলো কি সুন্দর, আসমার চুলগুলো কি সুন্দর, আসমার নাকটা কি সুন্দর ইত্যাদি ইত্যাদি। আম্মু তার ভালো রূপটা নিচ্ছে, কিন্তু তার আসল গুন্ডি রূপটা আমি চিনি। যাক, তা আর নতুন করে বললাম না। এখন ক্লাস শেষে ক্যাম্পাসের এক কোণে দাঁড়িয়ে আছি। নীলা আমাকে একা দেখা করতে বলছে। আমার কাছ থেকে কি জানি হেল্প নিবে বলেছে। কিছুক্ষণ পর নীলা আসলো। এভাবে কেন দেখা করতে বলেছো? দরকার আছে, আগে কথা দাও আমাকে সাহায্য করবে। আমার সাধ্যমতো হলে অবশ্যই করব। আমি তোমার বন্ধু নাইমকে ভালোবাসি। কি? আমি নাইমকে ওই কলেজ লাইফ থেকেই ভালোবাসি, কিন্তু দেখো না, আমার সাথে ভালো করে কথাও বলে না। অনেক কষ্ট করে ফোন নাম্বারটা নিয়েছিলাম। আমি একদিন নাইমকে জিজ্ঞাসা করি, তুমি আমার সাথে কথা বলো না কেন? জানো নাইম কি বলেছিল? কি বলেছে ওর নাকি আমার সাথে কথা বলতে ভয় করে, তাই আমার সাথে কথা বলে না। এখন যা করার তোমাকেই করতে হবে। আমি কি করব? তুমি নাইমের বেস্ট ফ্রেন্ড। তুমি যদি নাইমকে বলো যে আমি ওরে এতদিন ধরে ভালোবেসে যাচ্ছি, তাহলে নাইম তোমার কথা কখনো ফেলবে না। প্লিজ আমার এই উপকারটুকু করে দাও, আমি নাইমকে ছাড়া বাঁচবো না। থাক, আমার বন্ধুর জন্য তোমাকে আর মরতে হবে না। আমি সবকিছু সামনে নিব, তুমি কোনো চিন্তা করো না। মনে করো আগামীকাল থেকে নাইম তোমার। অনেক ধন্যবাদ তোমাকে। এখন চলো যাওয়া যাক। কখন আবার কে চলে আসে আমাদের এইভাবে দেখলে খারাপ ভাবতে পারে। যাবো, তার আগে এই চিঠিটা নাও, এটা নাইমকে দিয়ে দিও প্লিজ। দিয়ে দিব নে। আমাদের কথার মাঝে হঠাৎ কোথা থেকে আসমা চলে আসলো, দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। তোর হাতে কি এটা? আমার কাছে দে। এটা তোমাকে দেওয়া যাবে না। চিঠিটা চাচ্ছে তাই না করে দিলাম। একজনের চিঠি অন্যজন কিভাবে পড়ে বলেন? আমি কিন্তু রেগে আছি, বেশি কথা বলবি না। চিঠিটা দে বলছি। আসমা শব্দ করে চিঠিটা পড়তে লাগলো। প্রিয়তমা, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই আমার ছোট্ট মনে তোমার নামটা লিখে রেখেছিলাম। আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। তোমাকে এক নজর দেখার জন্য ছটফট করতাম, কিন্তু তোমাকে বলতে পারতাম না। যদি ফিরিয়ে দাও এই ভয়ে, এতে তোমার ভালোবাসায় অপেক্ষা থাকা নীল। চিঠিটা পড়ে আসমা কান্না করে দেয়। আমি তোকে অনেক ভালো মনে করেছিলাম, সেই প্রথম দিন থেকে তোকে আগলে রেখেছি, কিন্তু তুই আমার বিশ্বাস নিয়ে খেলা করেছিস। কি বলছো এসব? আমি কিছুই বুঝতে পারছি না। আর একটাও কথা বলবি না আমার সাথে। তোর সাথে আমার আর কোনো কথা নেই। তুই থাক তোর নীলারে নিয়ে। তুমি যা ভাবছো। বললাম না, আমার সাথে আর কখনো কথা বলবি না। তুই কি শুরু করছিস এসব? আমি তোকে সব কিছু বলেছিলাম,
তারপরেও তুই আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিলি। তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। তুই যা ভাবছিস আমি সবকিছু ভুল ভাবছিস। থাক, এখন আর শাক দিয়ে মাছ রাখতে হবে না। আর তোকে যেন আর আমার সামনে না দেখি, তাহলে জানে মেরে ফেলবো। কথাগুলো বলে আসমা কান্না করতে করতে চলে গেল। আসমার কথাগুলো সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বুঝলাম না চিঠিটা পড়ে এত রিয়্যাক্ট করার কি ছিল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, আর চারপাশে ছাত্রছাত্রীরা তামাশার মজা নিচ্ছে। সরি, আমার জন্য এসব কিছু হলো। তুমি বাসায় যাও, আমি নাইমকে সব কিছু বুঝিয়ে বলবো। নীলা চলে গেল। আমি এখনো ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি। আমার এত অসম্মানের এর আগে কখনোই হয়নি। এত মানুষের সামনে এভাবে অসম্মান না করলেও পারতো। সত্যি বলতে খুব কষ্ট হচ্ছে, বুকটা একদম ভারী হয়ে গিয়েছে। পুরো ক্যাম্পাস খালি হওয়ার পর আমি বেরিয়েছি। এতক্ষণ এক জায়গাতেই দাঁড়িয়েছিলাম। আস্তে আস্তে হেঁটে বাসার দিকে যাচ্ছি আর মনকে হালকা করছি, কিন্তু কিছুতেই তা হচ্ছে না। বাসায় যাওয়ার আগে জোহরের সালাত আদায় করে নিলাম, যা থেকে মনটা কিছুটা হালকা হয়েছে। বাসায় কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, তোর মুখটা এমন মলিন হয়ে আছে কেন? কিছু হয়েছে? না আম্মু, কিছু হয়নি। ভারী কণ্ঠ, কারণ অনেকক্ষণ ধরে কথা বলা হয় না। তোর কণ্ঠ এমন লাগছে কেন? বললাম তো কিছু হয়নি, আমাকে ভিতরে আসতে দাও। আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার রুমে চলে আসি। ব্যাগটা রেখে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে রুমে বসে আছি। খাওয়া দাওয়া করতে যাইনি, তাই কিছুক্ষণ পর আম্মু আমার রুমে আসলো। তোর কি শরীরটা খারাপ লাগছে? না আম্মু, কিছু হয়নি। তাহলে তুই খেতে আসলি না কেন? আমার পেট ভরা লাগছে, তাই খেতে যাইনি। তুই আমার সাথে মিথ্যে কথা বলছিস কেন? মনে হচ্ছে তুমিও কিছু খাওনি, চলো একসাথে খাবো। আম্মুকে জোর করে নিয়ে আসলাম খাওয়ার জন্য। আমার জন্য তো আর আম্মুকে চিন্তায় ফেলতে পারি না, তাই আম্মু আর আমি একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে আমার রুমে চলে আসলাম। মোবাইলটা হাতে নিয়ে নাইমকে ফোন দিলাম। হ্যালো নাইম। কিরে, ক্লাস শেষে আজ কই গেছিলি? একটা জরুরি কাজে তাড়াতাড়ি চলে এসেছিলাম। ও, এখন বল, ফোন কেন দিয়েছিলি? ওয়াদা কর আমার কথাটা রাখবি। এভাবে বলছিস কেন? বল, কি এমন কথা বলবি যার জন্য আমাকে ওয়াদা করতে বলেছিলি? নীলা তোকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসে। তোকে অনেকবার বলতে গিয়েও বলেনি, যদি তুই ফিরিয়ে দিস সেই ভয়ে। আমি তোকে বলছি, আমি নীলার চোখ তোর জন্য ভালোবাসা দেখেছি, তুই ওকে ফিরিয়ে দিস না। কিরে, কথা বলছিস না কেন? শুনছি, বল। আমি চাই আজ বিকালে তুই নীলার সাথে দেখা কর, এবং তুই কিন্তু নীলাকে আজ প্রপোজ করবি। সত্যি বলতে নীলাকে আমারও ভালো লাগে, কিন্তু ওরে দেখলেই কেমন ভয় লাগে। আমি কিছু জানি না, ভয়কে জয় করে আজ নীলাকে তুই প্রপোজ করবি। দেখি কি করা যায়। আমি এত কিছু শুনতে চাই না, আমি যা বলছি তাই যেন হয়, না হলে তোর আর আমার বন্ধুত্ব এখানেই শেষ। বাই। ফোন কেটে দিলাম এবং মোবাইলটা বন্ধ করে দিলাম। আমার বিশ্বাস নাইম আর নীলার ভালোবাসা সফল হবে। আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। রিয়েল লাইফেও আমি এমন, যখন কারোর সাথে ঝগড়া হয় বা মন খারাপ থাকে তখন ঘুমিয়ে যাই, কারণ এ থেকে মাথা ঠান্ডা রাখা যায় এবং যে কোনো ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে বাঁচানো যায়। আর সেই ব্যক্তি আসল বীর, যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। ঘুম ভাঙলো আসরের আজানে। অজু করে সালাত আদায় করতে মসজিদে চলে আসলাম। সালাত শেষে রাস্তায় আসলাম, ভালো লাগছে না হাঁটতে, তাই আবার বাসায় চলে আসলাম। এসে চলে গেলাম সোজা ছাদে। ছাদে দাঁড়িয়ে আকাশটাকে উপভোগ করতে আমার ভালো লাগে। তবে ভার্সিটির ঘটনাটা আমি এখনো ভুলতে পারছি না। সাধারণ একটা বিষয় নিয়ে আসমার এত বড় রিয়্যাক্ট করার কি ছিল বুঝলাম না। মাগরিবের আজান শুনে ছাদ থেকে নামলাম। মসজিদ থেকে সালাত আদায় করে বাসায় চলে আসলাম। আজ আর পড়তে বসিনি, আর বসলেও মনোযোগ দিতে পারবো না, তাই আম্মুর সাথে বসে আড্ডা দিচ্ছি, যা থেকে মনটা অনেকটা হালকা হয়ে গিয়েছে। মন খারাপ থাকলে কখনো একা একা থাকবেন না, তা থেকে মন খারাপের কথাগুলো বা ঘটনাগুলো আপনার মাথায় বেশি বেশি ঘুরপাক খায়। তাই চেষ্টা করবেন আপনজনের সাথে কথা বলতে, যেমন মা, বাবা, ভাই, বোন বা বেস্ট ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি। এশার সালাতের সময় হলে চলে যাই মসজিদে। সালাত শেষে বাসায় এসে দেখি আব্বু চলে এসেছে। আব্বুর সাথে কিছু কথা বলে ডিনার করে আমার রুমে চলে আসলাম।
আজ আর ফেসবুকে যাওয়া যাবে না, কারণ মোবাইল বন্ধ করে রেখেছি, তাই শুয়ে পড়লাম। অনেক চেষ্টার পর এখন ঘুমালাম। জানি না প্রতিদিনের মতো আজও ঘুম ভাঙলো আজানের মধুর সুরে। অলসতা বাদ দিয়ে উঁচু করে মসজিদে চলে আসলাম। সালাত শেষে ফাঁকা রাস্তায় হাঁটতে ভালো লাগছিল, তাই বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি। যথারীতি আবার ঘুমিয়ে গেলাম আর ঘুম ভাঙলো আম্মুর ডাকে। কয়টা বাজে দেখেছিস? এখনো ঘুম থেকে উঠছিস না কেন? কি হয়েছে? তাড়াতাড়ি উঠ, না হলে ভার্সিটির জন্য দেরি হয়ে যাবে, পরে আবার আমার সাথে চিল্লাবি। আমাকে ঘুমাতে দাও, আর আজ ভার্সিটিতে যাব না। কেন যাবি না কেন? এমনি, তুমি এখন যাও তো। আম্মু চলে গেলে আবার ঘুমিয়ে পড়ি। তারপর যখন ঘুম ভাঙলো উঠে দেখি 11:30টার মতো বেজে গিয়েছে, তাই আর শুয়ে না থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে নাস্তা করলাম, নাস্তা করে টিভি দেখতে লাগলাম। জোহরের সালাত আদায় করে আর বাসায় যাইনি। বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছি, তাই একটু ঘুরতে চলে গেলাম, যদিও এখন দুপুর। ঘোরাঘুরি করে বাসায় আসলাম। আসরের সালাত আদায় করে বাসায় এসে আম্মু খেতে দাও, ক্ষুধা লেগেছে। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। আম্মু আমাকে খাবার বেড়ে দিয়ে আমার পাশের চেয়ার টেনে বসলো। কিছু বলবে আম্মু? তোর কি কিছু হয়েছে? আমার কিছু হতে যাবে কেন? তাহলে বেলা করে ঘুম থেকে উঠছিস, বিকালে খাচ্ছিস দুপুরের খাবার, আর তোর মোবাইল বন্ধ কেন? দুপুরে ফোন দিলাম বন্ধ বলছিল। ও কিছু না, আর মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই বন্ধ হয়ে গিয়েছিল। আম্মু আর কিছু না বলে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। রুমে ভালো লাগছিল না, তাই ভাবলাম গতকালের মতো ছাদে চলে যাই, ভালো লাগতে পারে। যেই ভাবা সেই কাজ, চলে আসলাম ছাদে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখছি। হঠাৎ মনে হলো ছাদে কেউ এসেছে। ঘুরে দেখবো কে এসেছে, তার আগে পিছন থেকে জড়িয়ে ধরলো। এটা কোন ধরনের অসভ্যতামি? কে আপনি? ছাড়েন আমাকে। এখনো মুখ দেখিনি, তবে বুঝতে পারলাম এটা কোন মেয়ে। এভাবে একজন অচেনা ছেলেকে জড়িয়ে ধরতে আপনার লজ্জা করছে না? আর এখনো ছাড়ছেন না কেন? ছাড়ার জন্য তো আর ধরিনি। কণ্ঠ শুনে আর চিনতে বাকি রইল না কে এই মেয়ে। এ আর কেউ না, আসমা। কিন্তু এখানে কি করছে, আর আমাকেই বা জড়িয়ে ধরে আছে কেন? এক ঝটকায় আসমাকে নিজে থেকে ছাড়িয়ে নিলাম এবং তার দিকে ঘুরে তাকালাম। ছাড়িয়ে নিতেই আবার শক্ত করে জড়িয়ে ধরলো এবার সামনে। কি শক্তি রে বাবা, টেনেও ছাড়াতে পারছি না। ছাড়ো আমাকে। না, ছাড়বো না। আগে বলো, গতকালকের ঘটনার জন্য আমাকে মাফ করে দিয়েছো? আমি তোমাকে মাফ করার কে? তুমি তো কত মানুষকে এভাবে মারো, অপমান করো। অন্য সবাই আর তোমার মধ্যে পার্থক্য আছে। প্লিজ আমাকে মাফ করে দাও। ছাড়ো বলছি, পাশের ছাদের মানুষ দেখলে খারাপ ভাববে। আগে বলো মাফ করেছো? মাফ করেছি। না, হয়নি। ভালো করে বলো। ভালো হচ্ছে না কিন্তু। তাহলে আমিও ছাড়বো না। আসমা, আমি গতকালের ঘটনায় কিছু মনে করিনি, তারপরও আমি তোমাকে মাফ করে দিচ্ছি, এখন আমাকে ছাড়ো। আসমা আমাকে ছেড়ে সামনে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আসমার মুখের দিকে তাকিয়ে তো আমি অবাক, কারণ চোখগুলো লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেক কান্নাকাটি করেছে। মুখটা একদম শুকিয়ে আছে, মনে হয় খাওয়া দাওয়া করেনি। কেন জানি না আসমার এমন অবস্থা দেখে আমার খারাপ লাগছে, তাই আসমার উপর রাগ থাকা সত্ত্বেও জিজ্ঞেস করলাম, তোমার চেহারার এই অবস্থা কেন? তোমার জন্য। আমার জন্য? আমি আবার তোমাকে কি করলাম? উল্টো তুমি তো আমাকে সবার সামনে চড় মারলে। হ্যাঁ, তোমার জন্য তো আমার এই অবস্থা। আমাকে একবার বুঝিয়ে বলবে তুমি ঠিক কি বলতে চাচ্ছ? তুমি কি কিছুই বুঝতে পারছো না? তুমি কিছু না বললে আমি কি করে বুঝবো বলো? তুমি কি জানো গতকাল কেন তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম? না, বলো। আমি মনে করেছিলাম নীলা তোমাকে ভালোবাসে, আর ওই চিঠিটা নীলা তোমাকে দিয়েছে, আর তুমি নীলার সাথে হেসে কথা বলছিলে দেখে মনে হচ্ছিল তুমি নীলাকে একসেপ্ট করে নিয়েছো, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। কিন্তু আজ নীলা আর নাইম এসে আমাকে সব বুঝিয়ে বলে যে ওই চিঠিটা ছিল নাইমের জন্য, আর নীলা নাইমকে ভালোবাসে। সবকিছু জানার পর আমি খুশি হব না দুঃখ পাবো ভেবে পাচ্ছিলাম না। খুশি হওয়ার কারণ হলো নীলা তোমাকে না নাইমকে ভালোবাসে, আর দুঃখও ছিল এই কারণে যে তোমার কোনো কথা না শুনেই অমন খারাপ ব্যবহার করেছিলাম। সবটা জানার পর ভাবলাম তোমার কাছে মাফ চেয়ে নিব, কিন্তু তুমি ভার্সিটিতে গেলে না, তাই তোমাকে ফোন দিলাম, কিন্তু তোমার ফোন বন্ধ বলেছে, তাই আর না থাকতে পেরে তোমার কাছে চলে আসলাম। নীলা যদি আমাকে ভালোবাসতো তাহলে তোমার ক্ষতি কি? হ্যাঁ, আমার অনেক বড় ক্ষতি, কারণ আমি তোমাকে ভালোবাসি। কি?
আসমার কথা শুনে আমার পায়ের নিচে থেকে যেন মাটি সরে যাচ্ছে। যদিও আমি ছাদে পাকার উপর দাঁড়িয়ে আছি। আসমা এসব কি বলছে? আমার মতো একটা ছেলেকে ভালোবাসে? রাজু প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার সাথে মজা করছো তাই না? বললাম তো তোমাকে আমি মাফ করে দিয়েছি। বিশ্বাস করো আমাকে, আমি তোমার সাথে কোনো ধরনের মজা করছি না। আমি সত্যি তোমাকে ভালোবাসি। প্রথম দিন যখন তুমি আমার উপর পড়েছিলে এবং উঠে দাঁড়িয়ে আমার ভয়ে এক দৌড়ে উধাও হয়ে গিয়েছিলে, ওই সময় তোমার বোকা ফিস্টার প্রেমে পড়ে যাই। তোমাকে আমার সাথে সাথে রাখার জন্য তোমাকে ভয় দেখাতাম, যা দেখে তোমার কাছ থেকে দেখতে পারতাম। যেদিন রাকিব তোমাকে মেরেছিল আমার মনে হচ্ছিল কেউ আমার কলিজায় আঘাত করেছে, যার জন্য রাকিবকে কাছে পেয়ে পাগলের মতো মেরেছিলাম। তোমার মাথায় যখন রক্ত দেখেছিলাম মন চাচ্ছিল তোমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরি, কিন্তু আমি পারিনি, যদি তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। গতকাল যখন নীলাকে এবং তোমাকে একসাথে দেখি আর তোমার হাতের ওই চিঠিটা পড়ি, মনে হচ্ছিল আমার আশা ভালোবাসা সবকিছু নিমেষেই শেষ হয়ে গেল। নিজেকে ধরে রাখতে না পেরে তোমাকে চর মারি। তোমাকে মেরে কি আমি শান্তিতে ছিলাম নাকি? সারা রাত তোমার জন্য কান্না করেছি। আজ আবার তোমাকে এক পলক দেখার জন্য ভার্সিটিতে আসি, কিন্তু তুমি যাওনি। পরে নীলা আর নাইম এসে আমার ভুল ভাঙালো। বাকিটুকু তো আগেই বললাম, এখনো কি তুমি বলবে আমি তোমাকে ভালোবাসি না? কান্না করতে করতে একদমে কথাগুলো বলল। মানলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? দেখো, 1 নাম্বার হলো তুমি কোটিপতি বাপের একমাত্র মেয়ে আর আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার জন্য তোমার বাবা আমাদের সম্পর্ক কোনো দিনও মেনে নিবে না। তাই আগে থেকেই নিজেকে বুঝিয়ে নাও। আর 2 নম্বর হলো তুমি একজন মেয়ে মানুষ হওয়া সত্ত্বেও তোমাকে কোনোদিন পর্দা করে চলাফেরা করতে দেখিনি। তুমি যতই গুন্ডিগিরি করো না কেন, মানুষ তোমাকে সামনে থেকে ভয় পেলেও পিছন থেকে খারাপ নজরে দেখে। তাই আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু ছাড়তে রাজি আছি। আমি তোমাকে কথা দিচ্ছি, কাল থেকে পর্দা করে চলাফেরা করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, কারোর সাথে কোনো প্রকার ঝামেলায় জড়াবো না, সবার সাথে ভালো ব্যবহার করব। আর একটা কথা, বাবাকে তোমার কথা অনেক আগেই আমি বলে দিয়েছি। প্রথমে না করলেও পরে ঠিকই রাজি হয়ে যায়। গতকাল বাবা অনেকবার জিজ্ঞেস করেছিল আমার আর তোমার মাঝে কিছু হয়েছে কিনা, কিন্তু আমি বাবাকে কিছু বলিনি। সবকিছু তোমার মনের মতো হলো। এখন বলো, আমাকে ভালোবাসবে? না, এখন আমি তোমাকে ভালোবাসতে পারবো না। ওই, তুই কিন্তু এখন বেশি বেশি করে ফেলছিস। বল না, আমাকে ভালোবাসবি? এই আবার শুরু হলো। বললাম না তোমার দ্বারা এইসব ছাড়া সম্ভব না। তুমিই তো আমাকে রাগিয়ে দিচ্ছ। এই সব কিছু মাথা থেকে চেড়ে ফেলে দাও। মাগরিবের আজান দিচ্ছে, নিচে চলো। কিন্তু আমার উত্তর তো পেলাম না। রাখো তোমার উত্তর, আগে নিচে আসো। আসমাকে বাসায় দিয়ে আমি মাগরিবের সালাত আদায় করে আসলাম। বাসায় এসে দেখি আসমা আম্মুর কাছে আমার নামে বিচার দিচ্ছে। জানো আন্টি, ছেলেটা একদমই ভালো না। কেন? কি করেছে আমার ছেলে শুনি? তোমার ছেলে মোবাইল বন্ধ করে রেখেছে কেন জিজ্ঞেস করো। ওর মোবাইলে নাকি চার্জ ছিল না। সব মিথ্যা কথা। আমি যদি ফোন করি তাই মোবাইল বন্ধ করে রেখেছে। আসমা যা বলছে তা কি সত্যি? আরে না, আমার মোবাইলে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গিয়েছিল। এখনো মিথ্যা কথা বলছে আন্টি। তোমার ছেলে মোবাইল গতকাল থেকে বন্ধ করে রেখেছে। এত বড় সাহস! আমাকে মিথ্যে কথা বলেছিস? আজ রাতে তোর খাওয়া বন্ধ। প্লিজ আম্মু, এবারের মতো মাফ করে দাও। দেখে মনে হচ্ছে না এটা আমার মা, মনে হচ্ছে আসমার মা লাগে। কেউ নিজের ছেলের সাথে এমন করে বলুন? জানো আন্টি, আমার জন্মের সময় নাকি আমার মা মারা যায়। আমি কোনোদিন বুঝিনি মায়ের ভালোবাসা কি, কিন্তু তোমার আর রাজুর ভালোবাসা দেখে আমার হিংসে হতো। যদি আমারও মা থাকতো। তাই তো আসমার মুখে কোনোদিন ওর মা সম্পর্কে কোনো কথা শুনিনি, শুধু ওর বাবার কথাই বলে। তাহলে সত্যি হলো এই যে আসমার মা নেই? একটা চড় দিব। কে বলেছে তোর মা নেই? আজ থেকে আমি তোর মা। এখন থেকে আমাকে মা বলে ডাকবি। সত্যি? সত্যি। তাহলে তোমার হাতে আমাকে খাইয়ে দাও। গতকাল থেকে আমি কিছুই খাইনি, আমার খুব ক্ষুধা লেগেছে। অবশ্যই আমার হাতে খাইয়ে দিব, কিন্তু তার আগে বল, না খেয়ে আছিস কেন? তোমার ছেলের জন্য। তোমার ছেলের সাথে অভিমান করে কিছু খাইনি। তুই আগে খেয়ে নে, তারপর অভিমান ভাঙার ব্যবস্থা করছি।
আম্মু চলে গেল আসমার জন্য খাবার নিয়ে আসতে, আর আসমা ওখান থেকে উঠে এসে আমার পাশে বসলো। দেখলে শাশুড়ি মা কিন্তু আমার দলে। কে তোমার শাশুড়ি? কিছু বোঝো না। আর কি আবার, তোমার মা হলো আমার শাশুড়ি মা। স্বপ্ন দেখা বন্ধ করো। আমি যা স্বপ্ন দেখি তা নিজের করে পেয়ে থাকি, বুঝলে? আম্মু খাবার এনে আসমাকে খাইয়ে দিচ্ছে। দেখেছেন, যেই দেখলো আমার সাথে আর পেরে উঠছে না, অমনি আমার মাকে হাত করতে শুরু করে দিয়েছে। আমি ওর সাথে রাগ দেখাচ্ছি, কোথায় ও চলে যাবার কথা, কিন্তু না গিয়ে আমার আম্মুর হাতে খাবার খাচ্ছে। এই মেয়ে যদি ভবিষ্যতে আমার বউ হয়, আমি নিশ্চিত আমার জীবন তেজপাতা বানিয়ে দিবে। তাই আগেই নিজেকে বাঁচাতে হবে। যতই বলুক না কেন ভালো হয়ে যাবে, ভালো হবে অন্যের কাছে, কিন্তু আমার সাথে সেই গুন্ডিগিরি করবে। সত্যি বলতে ভালোবাসা কি আগে না জানলেও এখন উপলব্ধি করতে পারছি। কারণ আসমা যখন গতকাল আমাকে চর মেরেছিল তখন আমার দুঃখ হয়নি, কিন্তু যখন বলেছিল ওর সাথে আর কখনো কথা না বলতে, তখন আমি অনুভব করেছিলাম আমার বুকে চিনচিন ব্যথা করছে। গতকালের সেই ঘটনা না ঘটলে মনে হয় কোনোদিন বুঝতে পারতাম না যে আমার মনে আসমার জন্য ভালোবাসা লুকিয়ে আছে। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তা সত্যি, আমিও আসমাকে ভালোবেসে ফেলেছি। তবে এখনই আসমাকে কিছু বলবো না। আর আসমাকে তো তখনই মাফ করে দিয়েছিলাম যখন আমাকে জড়িয়ে ধরে কান্না করছিল। তখন আসমার চোখের পানিতে আমার সব রাগ অভিমান ভেসে যায়। আসমাকে আগে সঠিক পথে আনতে হবে, একজন পর্দাশীল মেয়েতে পরিণত করতে হবে, মারামারি কাটাকাটি থেকে ফিরিয়ে আনতে হবে, ক্লাসের ভালো স্টুডেন্টে পরিণত হতে হবে। আর বিশ্বাস ভালোবাসার টানে আসমা এই কাজগুলো খুব সহজেই করতে পারবে। আসমাকে নিজের মতো তৈরি করে নিতে চাই। আসমার খাওয়া শেষে, আম্মু এবার আমার বাসায় যেতে হবে। রাজুর আব্বু এখনই চলে আসবে, দেখা করে যা। না, আজ আর না, অনেকক্ষণ হলো বাসা থেকে বেরিয়েছি। অন্য একদিন এসে আঙ্কেলের সাথে জমিয়ে আড্ডা দিব, কেমন? আচ্ছা যা, তোর ইচ্ছা। তোমার ছেলেকে বলো না আমাকে এগিয়ে দিতে। দেখো না, রাত হয়ে গিয়েছে। আমি বলে দিচ্ছি। ওই রাজু, আসমাকে ওর বাসায় দিয়ে আয়। তুমি আসমাকে চিনো না? ওরে এই শহরে সবাই ভয় পায়, একা গেলে আসমার কিছু হবে না। আমার কথা শুনে আসমা চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি এত কিছু জানতে চাই না, আমি যা বলছি তাই কর। চলো। চলো, আসি আম্মু। আসমাকে নিয়ে রাস্তায় আসলাম। এসে একটা রিক্সা নিলাম। রিক্সায় উঠে আসমা আমার দিকে চেপে চেপে বসছে বারবার, আর আমি বারবার সরে বসছি। এই, তুমি এত সরে বসছো কেন? পড়ে যাবে তো। তাহলে তুমি এত এদিকে আসছো কেন? আচ্ছা, আমি একটু সরে বসছি, তুমি এদিকে আসো। এবার আমি ঠিকভাবে বসলাম, তবে না করা সত্ত্বেও আসমা আমার হাত ধরে রেখেছিল। বেশি নাও করতে পারি না, কারণ আমারও ভালো লাগছিল। আসমাকে নিয়ে তার বাড়ির সামনে নামলাম। আসমাদের বাড়ি দেখে তো আমি অবাক। এটাকে বাড়ি বললে ভুল হবে, একদম রাজপ্রাসাদের মতো। দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আজ না অন্য একদিন আসবো। আরে, লজ্জা পেতে হবে না, এটা তোমার শ্বশুর বাড়ি। সব দেখা বন্ধ করো। আজ যাব না, অন্য একদিন আসবো। এখন চলি। শোনো। বলো। তোমার মোবাইলটা চালু করে রেখো প্লিজ, আমি ফোন করব। আচ্ছা বাই। বাসায় আসার আগে এশার সালাত আদায় করে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে শুয়ে আছি আর আসমার ফোনের জন্য অপেক্ষা করছি। চাইলে আমিও ফোন দিতে পারি, কিন্তু এ থেকে আমার সব প্ল্যান মাটি হয়ে যাবে। অপেক্ষার প্রহর শেষ হলো, আসমা ফোন করলো। হ্যালো। হ্যালো, আমার জন্য বুঝে অপেক্ষা করছিলে? আমার তো আর খেয়ে কাজ নেই, তোমার জন্য অপেক্ষা করব। তোমার কথা শুনেই বোঝা যায় অপেক্ষা করছিলে। তা কেমন আছো? কিছুক্ষণ আগে না দেখলে কেমন আছি? একটু ভালোবেসে কথা বলো না। কার সাথে? কার সাথে আবার? আমার সাথে। আমি শুধু আমার বউয়ের সাথে ভালোবেসে কথা বলবো, অন্য কোনো মেয়ের সাথে না। ভালো, তাহলে এখন থেকেই প্র্যাকটিস করতে থাকো আমার সাথে। আবারও স্বপ্ন দেখতে শুরু করলে? আমার সব স্বপ্নই তো তোমাকে নিয়ে, শুধুমাত্র তুমিই বুঝতে চাইছো না। সময় আসলে দেখা যাবে। কি করছো? শুয়ে আছি। তুমি? সেম, আমিও শুয়ে আছি। তাহলে ঘুমিয়ে পড়ো। আর একটু কথা বলে নিই, তারপর। আসমার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। প্রতিদিনের মতো আজও ঘুম ভাঙলো আজানের মধুর সুরে। ফজরের সালাত আদায় করে রাস্তায় হাঁটাহাঁটি করে বাসায় এসে আবার ঘুমিয়ে গেলাম। আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম, নাস্তা করে ফ্রেশ হয়ে ভার্সিটিতে চলে আসলাম। এসেই নাইম আর নীলাকে একসাথে দেখলাম।
ভালোই তো চলছে দুইজনের মধ্যে। আর তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। কাল আসলি না কেন? ওইসব কথা বাদ দে, ক্লাসে চল। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আসমা তোমাকে অনেক ভালোবাসে, তাই অমন করেছিল। ওইসব কথা এখন বাদ দাও, ক্লাসে চলো। নীলা আর নাইম আগে আগে হাঁটছে আর আমি পিছনে। এখনো আসমাকে দেখলাম না, তাই চারদিকে উকিঝুঁকি মারছি, দেখি আসমা এসেছে কিনা। ক্লাসে চলে আসলাম, কিন্তু আসমা ক্লাসেও নেই। আমি গিয়ে বেঞ্চে বসলাম, কিন্তু নাইম আমার সাথে না বসে নীলার সাথে বসেছে আর বলল আমার জন্য নাকি সারপ্রাইজ আছে। মন খারাপ করে বসে আছি, এখনো আসমা আসেনি। হঠাৎ আমার পাশে একজন বোরকা পরা মেয়ে এসে বসে পড়ল। এই আপনি এখানে বসেছেন কেন? ওঠেন বলছি। আপনি আসমাকে চিনেন? আপনাকে যদি দেখে আমার পাশে বসেছেন তাহলে আপনাকে ভার্সিটি ছাড়া করবে, না হয় আমাকে মেরে শেষ করে দিবে। ওই আপনি হাসছেন কেন? মেয়েটি হাসতে হাসতে মুখের থেকে বোরকার অংশটা মানে নেকআপটা সরালো। মুখ দেখে তো আমি হাঁ করে আছি। আসলে মেয়েটি অন্য কেউ না, মেয়েটি হলো আসমা। কি জনাব, এবার মুখটা বন্ধ করেন, মাফি যাবে তো। রাতারাতি এত পরিবর্তন কিভাবে শুনি? বলেছি না তোমার জন্য সব কিছু করতে পারি, আর এটা তো সামান্য ব্যাপার। এক রাতের মধ্যে কিভাবে এই পোশাক জোগাড় করলে? তুমি মনে হয় ভুলে গেছো তোমার শ্বশুর মশাই কি করতে পারে। তোমার বাবাকে বলে রাতের মধ্যে এই পোশাক জোগাড় করেছি। ভালো, এখন কিন্তু তোমাকে আগের থেকেও সুন্দর লাগছে। ধন্যবাদ। এবার আমাকে ভালোবাসবে তো? দেখা যাবে। শোনো, এত ভাব নিবে না। ক্যাম্পাসে তো দেখলাম এদিক ওদিক তাকিয়ে আমাকে খুঁজছিলে, আর ক্লাসে এসে মন খারাপ করে বসেছিলে। যখন মনে করলে অচেনা কোনো মেয়ে তোমার পাশে বসেছে, তাকে উঠিয়ে দিতে চাইলে। আমি সব বুঝি, বুঝলে? বুঝো তোমার মাথা। ক্লাসে স্যার চলে আসলে আর কোনো কথা হয়নি, তবে আসমা আমার পাশেই বসেছিল। আসমার এমন পরিবর্তনে স্যারও অনেক খুশি হয়েছে। এক এক করে সবগুলো ক্লাস শেষ করলাম। আজ আসমা মনোযোগ দিয়ে ক্লাস করেছে। ক্লাস শেষ, তাই আমরা সবাই বেরিয়ে আসলাম। সত্যি বলতে আজ নতুন করে আসমার প্রেমে পড়ে গেলাম। আমার জন্য এত তাড়াতাড়ি এতটা পরিবর্তন হবে ভাবতে পারিনি। আমি এখন তোমাদের বাসায় যাব। এখন না, বিকালে এসো। এখন গিয়ে রেস্ট নাও। আচ্ছা, বিকেলে আসবো কিন্তু। আচ্ছা এসো। রাস্তায় এসে যখন আমি বাসার দিকে রওনা দিব, অমনি আসমা আস্তে করে একটা কাশি দেয়। আমি তার দিকে তাকালাম বোঝার জন্য কি হয়েছে। আসমাও আমার দিকে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। কিছু বলবে? মাথা নাড়িয়ে না বলল। তাহলে বাসায় যাও। কিন্তু আসমা যাচ্ছে না। এখন বুঝলাম ব্যাপার কি। আমি তো আজ আসমাকে রিক্সা করে দিতে ভুলেই গিয়েছি, তাই এভাবে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি রিক্সা ডাকলাম। এই রিক্সায় উঠো। উঠছি। বিকালে দেখা হবে, বাই। ভালোভাবে যেও, বাই। আসমার চেহারা দেখে মনে হচ্ছে অনেক খুশি হয়েছে যে আমি তার মনের কথা না বলাতেও বুঝতে পেরেছি এখানে আসমারও ভুল আছে। আমি আসমাকে পরিবর্তন হতে বলেছি, তাই বলে কি আমার কাছে কোনো আবদার করবে না? তা তো হয় না। বরং আসমার আবদারগুলো পূরণ করতে আমার অনেক ভালো লাগে। জোহরের সালাত আদায় করে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজালাম। দরজা খোলার পর সামনে তাকিয়ে দেখি আজ আম্মু না, অন্য কেউ দাঁড়িয়ে আছে। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার মামাতো বোন নাবিলা। এবার অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। দেখতে সুন্দর হওয়ায় একটু বেশি স্টাইল করে। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো। তা কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে। আমি ফ্রেশ হয়ে এসে পরে কথা বলবো নে। গোসল করে বেরিয়ে দেখি নাবিলা আমার রুমে বসে আছে। কি করিস? মামি তোমাকে খাওয়ার জন্য ডাকছিল, তাই ডাকতে আসলাম। চল। খাওয়া দাওয়া করে রুমে আসলাম। আসতেই আসমা ফোন করলো। খাওয়া দাওয়া করছো? তুমি খেয়েছো?
তাহলে এখন একটু ঘুমাও। ঘুমাবো, তবে আর একটু কথা বলে তারপর। আসমার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম বিকালে। আসরের সালাত আদায় করে বাসায় আসতেই নাবিলা আমার কাছে আসলো। চলো ভাইয়া, ছাদ থেকে ঘুরে আসি। আমারও ভালো লাগছে না, চলো। দুজনে মিলে ছাদে দাঁড়িয়ে কথা বলছি। তার বেশ কিছুক্ষণ পর আসমা আসলো ছাদে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এ কে? ও, তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এ হলো নাবিলা, আমার মামাতো বোন। আমাদের এখানে ঘুরতে এসেছে। আর নাবিলা, এ হলো আমার বন্ধু আসমা। হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমি তুই করে বলি তাই আসমা তুমি করে বলল, ছোট তো তাই। তিনজন মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। সন্ধ্যা হলে ছাদ থেকে নেমে আসি। আসমা আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলল, তারপর বাসায় দিয়ে আসতে বলল। বের হওয়ার আগে দেখলাম আমার রুমে গেল এবং বোরকা পরে এলো। মনে হয় আমার রুমে বোরকা খুলে রেখেছিল। আসমাকে নিয়ে রাস্তায় আসলাম। একটা রিক্সা নিয়ে দুজনে উঠে বসলাম। আসমা আমার একটা হাত ধরে কাঁধে মাথা রাখলো। এই প্রথম আসমা আমার কাঁধে মাথা রাখলো, তাই বাধা দিতে গিয়েও পারলাম না। আমার কাছে অসম্ভব ভালো লাগা কাজ করছিল। কাল তো শুক্রবার, তাই আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব কেন? গুন্ডিগিরি ছেড়ে দিয়েছি বলে এই না যে আমার কথা শুনবা না। আমি কিছু শুনতে চাই না। আমরা কাল ঘুরতে যাব, ব্যাস। আচ্ছা, রাগ করতে হবে না, নিয়ে যাব। আরো কিছু কথা বলার পর আসমাদের বাড়িতে চলে আসলাম। আসমাকে নামিয়ে আমি বাসায় চলে আসলাম। যদিও আসমা জোর করেছিল ওদের বাসায় যেতে, কিন্তু আমি যাইনি। বিয়ের আগে বেশি শ্বশুর বাড়ি যাওয়া ঠিক না, কি বলেন? বাসায় এসে দেখে আব্বু চলে এসেছে। তাই আব্বু, আম্মু, নাবিলা আর আমি চারজন মিলে আড্ডা দিচ্ছি। আড্ডা শেষে খাওয়া দাওয়া করে আমার রুমে চলে আসলাম। আমি রুমে আসার পর নাবিলাও আমার রুমে আসলো। কিরে, এত রাতে আমার রুমে, কিছু বলবি? আমাকে কাল ঘুরতে নিয়ে যাবে। বাসায় থেকে থেকে বোরিং লাগে, প্লিজ। আচ্ছা দেখি। দেখি না, নিয়ে যেতে হবে। আচ্ছা নিয়ে যাব, এখন গিয়ে তুই ঘুমা। নাবিলা চলে গেল। কিছুক্ষণ পর আসমা ফোন দিল। আসমাকে বলে দিলাম আমাদের সাথে নাবিলাও ঘুরতে যাবে। দেখতে দেখতে ঘুরতে যাওয়ার সময় হয়ে গেল। আসমা ফোন দিয়ে বলল আমাদের ভার্সিটির পাশের পার্কে চলে যেতে। আসমা নাকি সেখানে অপেক্ষা করবে। নাবিলাকে সাথে নিয়ে রিক্সা করে চলে আসলাম পার্কের সামনে। রিক্সা থেকে নেমে দেখি আসমা সামনেই দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে আমাকে আর নাবিলাকে এক রিক্সায় দেখে কিছুটা জ্বলতেছে। এটা মেয়েদের বিশেষ গুণ, তারা সবকিছু সহ্য করবে, কিন্তু ভালোবাসার মানুষকে অন্যের পাশে সহ্য করবে না। আসমাকে দেখে ভালো লাগলো। ঘুরতে এসেছে, তবুও বোরকা পরে এসেছে। তিনজন মিলে পার্কের ভিতরে ঢুকলাম। পার্কটা অনেক সুন্দর। আমাদের মতো আরো অনেক মানুষ এসেছে। ভাইয়া আইসক্রিম নিয়ে আসো, আইসক্রিম খাবো। তাহলে তোমরা দুজন এখানে বসো, আমি নিয়ে আসছি। তিনজনের জন্য 3টা আইসক্রিম নিয়ে আসলাম। একটা জিনিস লক্ষ্য করলাম, আইসক্রিম আনতে যাওয়ার আগে আসমা হাসি খুশি ছিল, কিন্তু এখন কেন জানি মন খারাপ করে আছে আর কথাও বলছে না। আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। তবে আসমার মন খারাপ আমাকে ভাবাচ্ছে। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে আসমাকে আমি নিজেই ফোন করলাম। দেখি যদি আমি ফোন করা থেকে আসমার মন ভালো হয়। ফোন দিতে আসমা রিসিভ করে। মনে হয় আমার ফোনের জন্য অপেক্ষা করছিল। হ্যালো। চুপ করে আছে, কথা বলছে না। হ্যালো আসমা, তোমার কি হয়েছে আমাকে বলো। আমার কিছু হয়নি। আসমা, তুমি কান্না করছো কেন? প্লিজ বলো তোমার কি হয়েছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাজু। কি হয়েছে আগে বলো প্লিজ। নাবিলা বলেছে ও নাকি তোমাকে ভালোবাসে। কি বলছো এসব? নাবিলা তোমাকে এই কথা কখন বললো? ঘুরতে গিয়ে নাবিলা তোমাকে আইসক্রিম আনতে পাঠিয়ে আমাকে বলেছে। আসমা আর নাবিলার মধ্যে কথা। আপু, তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে প্লিজ? বলো, কি বলবে? তুমি তো রাজু ভাইয়ার অনেক ভালো বন্ধু মনে হয়। তুমি যদি কিছু বলো অবশ্যই মানবে, তাই না? তারপর বলো। আমি রাজু ভাইয়াকে ভালোবাসি। কি?
অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারি না। তুমি যদি আমার হয়ে ভাইয়াকে একটু রিকোয়েস্ট করতে, তাহলে রাজু ভাইয়া আমাকে ফিরিয়ে দিতে পারবে না। প্লিজ আপু, আমার এই কাজটা করে দাও না। নাবিলার কথা শুনে থমকে গিয়েছে। এই আপু, কথা বলছো না কেন? দেখি কি করা যায়। দেখি না করতে হবে। আর তোমার কণ্ঠ পাল্টে গেছে কেন? না কিছু না, এমনি। আসমা কথাগুলো বলছে আর কান্না করছে। এখন কিভাবে বোঝাবো আমি শুধু আসমাকেই ভালোবাসি, অন্য কাউকে এক মুহূর্তের জন্যও মানতে পারবো না। রাজু, তুমি কি আমাকে ভুলে যাবে? কি সব বলছো? আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। এখন কান্না থামাও। তুমি নাবিলাকে ভালোবাসবে, তাই না? আরে আমি কেন নাবিলাকে ভালোবাসতে যাব? তুমি চিন্তা করো না, নাবিলাকে সবকিছু বুঝিয়ে বললে আমার বিশ্বাস নাবিলা বুঝবে। সত্যি তো? সত্যি সত্যি 3 সত্যি। এবার কান্না থামাও। খাওয়া দাওয়া করেছো? নাবিলা অমন কথা শুনে কি আমার গলা দিয়ে খাবার নামবে? তার মানে এখনো কিছু খাওয়া হয়নি? যাও গিয়ে খাওয়া দাওয়া করো। না, খাবো না। খেয়ে আসো, না হলে কথা বলবো না। আচ্ছা খাবো, তবে আমার একটা শর্ত আছে। বলো রাজি? কি শর্ত? আগে বলো রাজি কি না। আচ্ছা আমি রাজি আছি, বলো কি শর্ত। তুমি আমার পাশে এসে বসো, তাহলে খাবো, না হলে আজ না খেয়ে থাকবো। কিন্তু এটা কোনো কথা হলো? এই রাত করে কিভাবে আসবো তোমার কাছে? তুমি কিন্তু কথা দিয়েছো, আর না আসলে নাই, আমি না খেয়েই থাকতাম আজ। আচ্ছা দেখছি কি করা যায়। বলেন তো এই কেমন জ্বালাতন। ফোন কেটে বাসা থেকে বেরিয়ে আসলাম, গন্তব্য আসমাতের বাড়ি, কিন্তু রাস্তায় কোনো রিক্সাও পাচ্ছি না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিক্সা আসলো, চলে আসলাম আসমাদের বাড়ির সামনে। বাড়িতে ঢুকতে যাব অমনি দারোয়ান চলে আসলো। ওই মিয়া, এত রাতে এই বাড়িতে কি কাজ? জি, আমার একটু ভিতরে যেতে হবে। ফাজলামি করো? জানো এটা কার বাড়ি? বেশি তিড়িং বিড়িং করলে ডাইরেক্ট জেলে। বুঝছি, দারোয়ানের সাথে কথা বললে শুধু শুধু সময় নষ্ট হবে, তাই আসমাকে ফোন করলাম। ফোন দিতেই রিসিভ করলো, মনে হয় আমার অপেক্ষায় আছে। কোথায় তুমি? আসবে না? এসেছি, কিন্তু দারোয়ান ঢুকতে দিচ্ছে না। আচ্ছা, তুমি দারোয়ানকে মোবাইলটা দাও। আমি দারোয়ানকে মোবাইলটা দিলাম, কি বলেছে আমি শুনতে পাইনি। দারোয়ান কথা শেষে আবার আমাকে মোবাইল ফিরিয়ে দিল। এখন চলে আসো। আসছি। ফোন কেটে দিলাম এবং বাড়িতে ঢুকলাম। ভিতরে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা, মনে হয় আসমা খুলে রেখেছে। আমি চলে এসেছি, তাই আস্তে আস্তে বাসার ভিতরে ঢুকলাম। হঠাৎ করে আসমা এসে জড়িয়ে ধরল। এই কি করছো, ছাড়ো। না, ছাড়বো না। কেউ দেখলে খারাপ ভাববে, ছাড়ো। কেউ দেখবে না, কারণ বাড়িতে কেউ নেই। কেউ নেই মানে তোমার আব্বু কোথায়? আব্বু বিজনেসের কাজে 3 দিনের জন্য আমেরিকায় গিয়েছে, পরশুদিন চলে আসবে। ও চলো এখন খাবে। এভাবে থাকি না, তাহলে না খেয়ে থাকলেও চলবে আমার। পাগলামি রেখে এসো, এবার অনেক রাত হয়েছে। আসমা আমাকে খাওয়ার রুমে নিয়ে গেল এবং একটা চেয়ারে বসতে বলল। আসমা খাবার নিয়ে এসে আমার বাম সাইডে বসলো, কিন্তু খাবার নিয়ে বসে আছে, খাচ্ছে না। তাই আমি জিজ্ঞেস করলাম, কি হলো, খাওয়া শুরু করো। না, খাবো না। এখন আবার কি হলো? তুমি না বললে আমি আসলে খাবে? তোমার হাতে খাইয়ে দাও, তাহলে খাবো। এটা তো কথা ছিল না। যাও, খাওয়াতে হবে না, তুমি ওই নাবিলাকে খাইয়ে দিও। আচ্ছা আচ্ছা, খাইয়ে দিচ্ছি। আমার কথা শুনে আসমা অনেক খুশি হয়েছে। হাত ধুয়ে আসমাকে নিজ হাতে খাইয়ে দিলাম। আমাকেও খেতে বলতেছিল, কিন্তু আমি না করে দিয়েছি খাওয়া শেষে। এখন আমি চলে যাই, কেমন? আজ আমাদের এখানে থেকে যাও না। না, অন্য একদিন এসে থাকবো। আজ থেকে যাও না, এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে। থাকতাম যদি বাড়ি আরো মানুষ থাকতো তাহলে, কিন্তু তুমি বাড়িতে একা, তাই চলে যাব। আচ্ছা, আবার আসবে কিন্তু। আসবো। দরজার সামনে এসে
যাওয়ার আগে একবার জড়িয়ে ধরি প্লিজ। যদি না করি? তাহলেও ধরবো। তাহলে অনুমতি নিচ্ছ কেন? আমার কথা শেষ হওয়ার আগে শক্ত করে জড়িয়ে ধরল। একটু আস্তে ধরো। জি না, শোনো। বলো। নাবিলা কি আমাদের কথা বুঝবে? বুঝিয়ে বললে অবশ্যই বুঝবে। তাই যেন হয়, না হলে আমার কি হবে? চিন্তা করো না, আমি সব বুঝিয়ে বলবো। আমার না হঠাৎ একটা কথা মনে পড়লো। আমাকে বলো, কি এমন কথা মনে পড়লো? এই তুমি না আমাকে ভালোবাসো না বলেছিলে, তাহলে আমার জন্য এখানে চলে আসলে কেন? আসলেই তো, আসমাকে না বলেছি আমি ওরে ভালোবাসি না। এখন মনে হয় ধরা খেয়ে গেলাম। কি করব বলেন? ভালোবাসার মানুষ যখন কান্না করে তখন কি আর এত কিছু মনে থাকে? আসলে হয়েছে কি? আর কিছু বলতে হবে বাবু? আমি সব কিছু বুঝতে পারছি। কিছুক্ষণ আগে কান্না করেছি কারণ আমি মনে করেছিলাম তুমি আমাকে ভালোবাসো না, তাই ভয় হয়েছিল যদি নাবিলাকে ভালোবেসে ফেলো। কিন্তু এখন আর ভয় করছে না, কারণ তুমিও আমাকে ভালোবাসো। দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। আচ্ছা, সাবধানে যাবা, আর বাসায় গিয়ে আমাকে ফোন করবে। আচ্ছা। আসমার থেকে বিদায় নিয়ে চলে আসবো এমন সময় আবার পিছন থেকে ডাক দিল। আমি আবার কাছে গেলাম। আবার কি? মুয়া। এটা কি হলো? কারণ এটা এখন আশা করিনি। এত বুঝতে হবে না, এখন বাসায় যাও, তোমার না দেরি হয়ে যাচ্ছে। আর কথা না বাড়িয়ে চলে আসলাম বাসায়। ডুপ্লিকেট চাবি ছিল, তাই বাসায় ঢুকতে সমস্যা হয়নি। রুমে এসে আসমাকে ফোন করে বলে দিলাম বাসায় চলে এসেছি। সকালে ভার্সিটিতে গেলাম, ভালোভাবে ক্লাস শেষ করলাম। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, আসমা অনেক হাসি খুশি। হতে পারে আমিও তাকে ভালোবাসি সেটা জানতে পেরে। আমি আসমার চেহারায় সব সময় হাসি খুশি দেখতে চাই, তাই নাবিলাকে সবকিছু ভালো করে বোঝাতে হবে, না হলে 3টা জীবনই নষ্ট হবে। আমাদের দেশে একটি প্রবাদ আছে যে আমার জন্য গলা সমান পানিতে নামতে পারে, তার জন্য আমি কম হলেও কোমর সমান পানিতে নামতে পারি। আমার ভালোবাসাটাও অনেকটা এই রকম। আসমা, যে কিনা আমার এক কথায় নিজের সব বদভ্যাস ছেড়ে দিয়েছে, যে কিনা সব সময় ফ্যাশন করে বেড়াতো, সে এখন ঘুরতে গেলেও বোরকা পরে বের হয়। যে আমার জন্য এতটা পরিবর্তন হয়েছে, তাকে কিভাবে কষ্ট দিয়ে থাকতে পারি? সে যদি ভালোবাসার জায়গায় অন্য কিছু আমার কাছে চায়, তাহলে না করতে পারবো না। বিকেলে নাবিলাকে নিয়ে ছাদে আসলাম, উদ্দেশ্য সবকিছু বুঝিয়ে বলা। নাবিলা আর আমি ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালাম। নাবিলা, তোকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবি প্লিজ। বলো। আসমা গতকাল বলল তুই নাকি আমাকে ভালোবাসিস, কিন্তু আমি তোকে কোনোদিন ওই রকম চোখে দেখিনি। আমি সবসময় তোকে নিজের বোনের মতো দেখেছি, আর আমি চাই তুই সবসময় আমার বোন হয়ে থাক। কিন্তু কোনো কিন্তু না, তোর এখনো অনেক পড়াশোনা বাকি। দেখবি সময় হলে আমার থেকে ভালো ভালো ছেলে তোর পিছনে ঘুরবে। কিন্তু তোমার মতো তো হবে না। তুই তো দেখি ভারী বোকা মেয়ে, তখন আমার থেকেও সুন্দর ও ভালো ছেলে পাবি। সত্যি তো? সত্যি। এখন একটা হাসি দে তো, তোকে এভাবে গোমড়া মুখে ভালো দেখায় না। আর শোন, মাগরিবের সালাত পড়ে আসার সময় তোর জন্য ফুচকা নিয়ে আসবো, কেমন? আচ্ছা ভাইয়া। এখন তোকে আরো একটা কথা বলি। বলো ভাইয়া। আসমা আর আমি দুজন দুজনকে ভালোবাসি। কি? আমার কথায় কি ভাবি রাগ করেছে নাকি? না, তবে এখনই ভাবি ডাকতে হবে না, ওইসব বিয়ের পরে ডাকিস, কেমন? আচ্ছা। যাক বাবা, নাবিলার মাথা থেকে ভালোবাসার ভূত নামাতে পেরেছি, তাতেই অনেক। আরো কিছুক্ষণ ছাদে থেকে নিচে নেমে আসলাম। মাগরিবের সালাত আদায় করে আসার সময় নাবিলার জন্য ফুচকা নিয়ে আসলাম। ফুচকা দিয়ে আমার রুমে আসলাম। এসে আসমাকে ফোন করলাম, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর শোনো, একটা খুশির খবর আছে। বলো, কি খবর? আমি নাবিলাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলেছি এবং নাবিলা আমার কথা রেখেছে। এখন নাবিলার মাথায় আর ভালোবাসার ভূত নেই। বেচারি মনে হয় কষ্ট পেয়েছে, তাই না? তা তো মনে হয় একটু পেয়েছে। জানো, আমি এখন চিন্তা মুক্ত আছি,
কাল ওই কথা শোনার পর থেকে সবকিছু কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু এখন ঠিক আছি। এখন আর চিন্তা করতে হবে না, সবকিছু ঠিকঠাক আছে। তুমি না একটু বেশি হাবাগোবা, না হলে কোনো মেয়ে তোমাকে কোন চোখ দিয়ে দেখে তাও বোঝো না, আর তার জন্যই ভয় হয়। জি না, আমি যথেষ্ট বুঝি, আবার বেশি বুঝলে সমস্যা আছে। শোনো, কাল ভার্সিটিতে যেতে হবে না। কেন? কারণ আমি যাব না তাই। তোমাকে তো আবার চোখে চোখে রাখতে হয়। আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে চোখে চোখে রাখতে হয়? তুমি ওই রকমই। আর শোনো, কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বলো? এখন বলা যাবে না, কাল সময় হলেই বুঝতে পারবে। ওকে, তোমার ইচ্ছা। আরো কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। ভাবছি কাল আসমা আমাকে কি সারপ্রাইজ দিবে। এই মেয়েকে বিশ্বাস নেই, কি থেকে কি করে বসে আল্লাহই ভালো জানে। অন্যান্য রাতের মতো আজকে রাতটাও কেটে গেল ভালোই ভালো। আজ আর ভার্সিটি যাইনি। আসমার সারপ্রাইজ দেখার জন্য আব্বু আজ দুপুরে অফিস থেকে চলে আসলো, তাই জানতে গেলাম কি হয়েছে। কি আব্বু আজ দুপুরে চলে আসলে? আমিও জানি না, স্যার এসে বলল বাসায় নাকি কি কাজ আছে, তাই ছুটি নিয়ে চলে গেলাম। আমার মাথায় তো এখন কিছুই ঢুকছে না। তাই নাকি? অবশ্য ভালোই হয়েছে, আমিও আজ ভার্সিটিতে যাইনি, একসাথে আড্ডা দেওয়া যাবে। তুই বস, আমি ফ্রেশ হয়ে আসি। অনেকদিন পর সবাই একসাথে দুপুরের খাবার খেলাম। সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। বিকালে আসরের সালাত আদায় করে বসার রুমে এসে বসলাম। সবাই মিলে কথা বলছি। কিছুক্ষণ পর কে যেন বাসার কলিং বেল বাজালো। আমি গেলাম দরজা খুলে দিতে। দরজা খুলে দেখি আসমা এসেছে, সাথে একজন ভদ্রলোক এসেছে। আমি ভদ্রলোককে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, ভিতরে আসেন। তুমিও আসো আসমা। ভদ্রলোক আমার সালামের জবাব দিয়ে ভিতরে ঢুকলো। উনাকে বসার রুমে পাঠালো আর আসমা আমার কাছে দাঁড়ালো। আসমা, কে উনি? তোমার শ্বশুর মশাই। কি বলছো এসব? যা শুনলে তাই। বলেছিলাম না আজ তোমাকে সারপ্রাইজ দিব। এখন ভেতরে আসো। এ বুঝি নাই মেয়ের মাথায় কি চলে? এরকম সারপ্রাইজ কেউ কাউকে দেয় নাকি? আমরা বসার রুমে আসলাম। আসমা গিয়ে আব্বু আম্মুকে সালাম করলো, তারপর আম্মুর পাশে বসলো। আসমা সবার সাথে তার বাবার পরিচয় করিয়ে দেয়। তারা কুশল বিনিময় করলো। আপনাদের সবার সম্পর্কে আসমার কাছে অনেক কথা শুনেছি। আপনাদের সাথে দেখা করে অনেক ভালো লাগলো। আপনি দেশের এত বড় বিজনেসম্যান হয়ে আমাদের এখানে এসেছেন, এই তো অনেক কিছু। ভাইজান, আমি কিন্তু আজ বিজনেসম্যান হিসেবে আসিনি, আমি এসেছি একজন মেয়ের বাবা হিসেবে। আপনার কথা ঠিক বুঝলাম না। আমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনার ছেলে রাজুর জন্য। আমাকে ফিরিয়ে দিবেন না ভাইজান? কি বলছেন এসব? আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন? শুনেন ভাইজান, আমি গত 10 বছর ধরে দেশের সেরা বিজনেসম্যানের অবস্থানে অটল আছি, কিন্তু আমার মেয়ের সুখের কাছে তা খুবই তুচ্ছ। আমার মেয়েটা কোনোদিন মায়ের আদর পায়নি, কারণ জন্মের সময় আসমার মা মারা যায়। তাই আসমার চাওয়ার আগে সবকিছু দিয়ে খুশি রাখতাম, কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। তাই হয়তো কিছুটা বিগড়ে গিয়েছিল। আমার মেয়ে কার সাথে উঠা বসা করতো, কি করত, দিন শেষে আমার কাছে এসে সব খবরাখবর আসতো। কিন্তু রাজুর সাথে যখন আসমার দেখা হয়, তখন লক্ষ্য করলাম আমার মেয়ের মধ্যে এক থেকে একাধিক পরিবর্তন ঘটেছে। আর আজ আপনারা নিজ চোখেই দেখতে পারছেন। আমি রাজুর সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখেছি। এই যুগে এর চেয়ে ভালো ছেলে আমার মেয়ের জন্য পাবো না। আসমা নিজে এসে আমাকে রাজুর সম্পর্কে সবকিছু বলেছিল, আর আজ আমাকে আপনাদের কাছে নিয়ে আসলো। আসমাকে দেখেই বোঝা যায় নিজের থেকে রাজুকে বেশি ভালোবেসে ফেলেছে। প্লিজ ভাইজান, আমার মেয়ের মনে আঘাত দিয়েন না। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাদের কেন আপত্তি থাকবে? তবে রাজু এখনো পড়াশোনা করছে, তার উপর বেকার ছেলে, তা তো মনে হয় আপনি জানেন। কিছুদিন পরেই তো তাদের ফাইনাল এক্সাম, তারপর তো অবশ্যই কিছু করবে। আর আমি তো আছি, আমি নিজে সবকিছু ব্যবস্থা করে দিব। আর আপনিও তো একজন সরকারি কর্মকর্তা, আপনিও কিছু ব্যবস্থা করে দিতে পারেন। তবে আমি কিছু করে দিলে কখনো নিজেকে ছোট মনে করবেন না, কারণ আজ থেকে আমার মেয়ে যেমন আপনাদের মেয়ে, তেমনি আপনাদের ছেলেও কিন্তু আমার ছেলে হবে। আর আমাদের সব সুখ শান্তি তো আমাদের সন্তানদের ঘিরে। বেআই সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার প্রস্তাবে রাজি আছি। আর আসমার আমার ঘরের বউ না মেয়ে হয়ে থাকবে। আর আসমা আমাকে আগে থেকেই মা বলে ডাকে। আলহামদুলিল্লাহ। তবে বিয়াই,
বিয়েটা যদি ওদের পরীক্ষার পরে হয় তাহলে ভালো হয়। আমিও এমনই কিছু ভাবছি, তবে আমার আরো একটি রিকোয়েস্ট আছে। জি বলেন। আমি চাই আগামীকাল আসমা আর রাজুর বিয়েটা পারিবারিকভাবে সেরে নিতে। পরীক্ষার পর না হয় ধুমধাম অনুষ্ঠানের মধ্যে বউ ঘরে নিয়ে আসবেন। চিন্তা করবেন না, আমাদের বাসায় আগামীকাল সব কিছু রেডি থাকবে। আপনি আর আসমা চলে আসবেন। ধন্যবাদ বিয়ান সাহেব। সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি শুধু দর্শকের মতো সবকিছু শুনে যাচ্ছি। আব্বু আম্মুও আমার কোনো মতামত ছাড়াই রাজি হয়ে গেল, তবে আমার ভালোই হয়েছে। আর আসমার বাবা যে এত ভালো একজন মানুষ তা আজ না দেখলে মনে হয় বুঝতেই পারতাম না। আসমার দিকে তাকিয়ে দেখি সে তো মহা খুশি। আসমাকে ইশারায় আমার রুমে আসতে বলে ওখান থেকে রুমে চলে আসলাম। রুমে বসে আছি, কিছুক্ষণ পর আসমা আসলো। কি করে হলো এসব? কেন, দেখতে পাওনি বুঝি? দেখেছি তো, কিন্তু সবকিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কিভাবে করলে এত কিছু? কাল বলেছিলাম না আজ তোমাকে সারপ্রাইজ দিব। এই হলো সারপ্রাইজ, তোমার আর আমার বিয়ে। আঙ্কেল মানে তোমার বাবা সবকিছু এত সহজেই মেনে নিয়েছে? ওই আমার বাবা কি ভিলেন নাকি যে মানবে না? তবে বলেছিল সবকিছু পরীক্ষার পর হবে, কিন্তু শুক্রবার তো নাবিলা আমার মাথা নষ্ট করে দিয়েছিল। নাবিলা ভালো মেয়ে, তাই তোমার কথা রেখেছে, কিন্তু অন্য মেয়েরা যদি আবার তোমার দিকে নজর দেয়, তাই আজ আব্বু আমেরিকা থেকে আসতেই বললাম তোমার আর আমার বিয়ে যেন আজ অথবা কালকের মধ্যেই কমপ্লিট হয়। তারপর আব্বু কোথায় ফোন করে আমার শ্বশুর মশাইয়ের তোমার বাবাকে বাসায় পাঠাতে বলে। বিকালে আমরা আসলাম আর সবকিছু ঠিক করা হলো। সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? ওই চুপ, নিজে তো কিছুই করনি, সব তো আমাকেই করতে হলো। এখন আরো ভাব নিচ্ছ। কাল বিয়েটা হোক, তারপর দেখবে আসমা কি জিনিস। তুমি না এসব গুন্ডাগিরি ছেড়ে দিয়েছো, তাহলে আবার ভয় দেখাচ্ছ কেন? পরে কিন্তু বিয়ে করব না। আর একবার বলো তো, এখন কি বলেছো? ওই আমি তো কিছুই বলিনি। জানি জানি, এখন আমাকে ধন্যবাদ দাও। তোমাকে ধন্যবাদ দিব কেন? এই যে এত বড় একটা কাজ আমি একাই করে দিলাম। তোমার আব্বু জোর করেছে তাই রাজি হয়েছি, না হলে তোমাকে কে বিয়ে করে? কি এত বড় কথা? আজ তুমি শেষ। কথাটি বলেই আমাকে বিছানার উপর ফেলে দিয়ে আমার বুকে চড়ে বসলো আসমা। তারপর কিল ঘুষি থাপ্পড় ইচ্ছা মতো আমার উপর প্রয়োগ করলো। কেন যে ফাইজলামি করতে গেলাম এখন বুঝতেছি মজা কাকে বলে। এবারের মতো ছেড়ে দাও, কথা দিচ্ছি আর কখনো এমন কথা বলবো না। আর বলার চান্সও পাবে না। আগামী কালকেই তোমাকে বিয়ে করছি। রাগী মুডে না, তোমাকে অনেক সুন্দর লাগছে। প্রশংসা করে দেখি কাজ হয় কিনা। পাম দিচ্ছ তাই না? কি যে বলো না, আমি তোমাকে পাম দিব এই সাহস হয়েছে আমার? বলো। আজ এসব কথায় কাজ হবে না বাবু। এতক্ষণ আসমা আমার বুকে এসে বসে মারছিল, তাই আসমাকে এক টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। আসমার মুখটা একদম আমার মুখের কাছে চলে এসেছে। ধীরে ধীরে আসমার নিঃশ্বাস বেড়ে যাচ্ছে। দুজন দুজনের চোখে তাকিয়ে আছি, কেউ কিছু বলছি না। হঠাৎ কারো কথায় আমাদের ঘোর কাটলো। তাকিয়ে দেখি নাবিলা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আসমা আমার উপর থেকে এক ঝটকায় সরে যায়। কি লজ্জা, কি লজ্জা। এই সবকিছু বিয়ের পরও করা যাবে, এখন আসেন, আপনাদের ডাকছে। কথাগুলো বলে নাবিলা হাসতে হাসতে চলে গেল। আসমার দিকে তাকিয়ে দেখি লজ্জায় লাল হয়ে আছে, তবে আসমাকে এখন অপূর্ব সুন্দর লাগছে। বলতে পারেন আমার দেখা সবচেয়ে সুন্দর। দুজনেই চুপ করে আছি, কেউ কোনো কথা বলছি না। আমি রুম থেকে বেরিয়ে আসলাম এবং আসমাকেও ইশারা করলাম আসার জন্য। আঙ্কেল এবং আসমা আরও কিছুক্ষণ থেকে হালকা নাস্তা করে চলে যায়। যাওয়ার আগে আসমার সাথে আর কোনো কথা হয়নি। মনে হয় ওই সময়ের ঘটনার জন্য লজ্জা পাচ্ছে। বুঝি না মেয়েদের এত লজ্জা আসে কোথা থেকে। গত পরশু রাতে নিজেই তো আমাকে বুঝতেই পারছেন কি বলতে যাচ্ছি দিয়েছিল। আর আজ লজ্জায় মুখ দিয়ে কথা বের হচ্ছে না। রাতে খাওয়া দাওয়া করে রুমে আসলাম। এসে আসমাকে একটা ফোন দিলাম। সাথে সাথে ফোন রিসিভ করে মনে হয় আমার জন্যই অপেক্ষা করছিল। হ্যালো। ফোন করতে তো দেরি করলে কেন? তুমিও তো দিতে পারতে। আমার ফোন দিতে লজ্জা করছিল তাই ফোন দেইনি। ভালো কথা মনে করালে। তোমাকে না লজ্জা মাখা মুখে অপূর্ব সুন্দর লাগছিল, মন চাচ্ছিল তোমার গাল দুটি টেনে দেই। এই তুমি না দিনে দিনে অনেক রোমান্টিক হয়ে যাচ্ছ। তাই নাকি? তুমি কি করে বুঝলে? তোমাকে বলতে হবে নাকি? দেখি বিয়ের পর কতদিন থাকে। এমন
আরও দুষ্টু মিষ্টি ভালোবাসার কথা বলে আজকের মতো ঘুমিয়ে যাই। সকালে আব্বু আমাকে নিয়ে বাজারে যায় এবং অনেক জিনিস কেনাকাটা করে, মনে হয় বিয়ের জন্য। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমার বাবা মা এখনো জানতে চায়নি আমার এই বিয়েতে মত আছে কি না, না বলে নাই। আসমার সাথে বিয়ে হলেই তো হলো, কি বলেন আপনারা? সন্ধ্যার দিকে আমাদের বাসা ভালোই জাঁকজমক হয়ে ওঠে। নাইম, নীলা, আমার মামা মানে নাবিলার বাবা এসেছে। আপনাদের দাওয়াত দিতে পারিনি, তাই দুঃখিত। পরের বার বড় করে অনুষ্ঠান করার সময় অবশ্যই দাওয়াত দিব, কেমন? কিছুক্ষণ পর আঙ্কেল ও আসমা চলে আসে। সবার উপস্থিতিতে ইসলামী নিয়ম অনুযায়ী আমারও আসমার বিয়ে সম্পন্ন হয়। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। নাইম ও নীলা চলে গেল। কথা অনুযায়ী আসমা এবং আঙ্কেল, ও সরি, এখন আর আঙ্কেল বলা যাবে না, শ্বশুর বলতে হবে। তো আসমা ও আমার শ্বশুর মশাইয়ের চলে যাওয়ার সময় হয়ে গেল। আমার কি কপাল দেখেছেন? বিয়ে করেও নাকি একা থাকতে হবে, কারণ বড় করে অনুষ্ঠান করে বউ ঘরে আনবে। তাহলে এখন বিয়ে করার কি দরকার ছিল? পরেই করত। আসমার মাথায় যে কি চলে আল্লাহই ভালো জানে। আসমা আম্মুকে দিয়ে অন্য একটা রুমে গেল। কিছু সময় পর দুজনেরই আবার চলে আসলো। বেআই সাহেব, আমার একটা কথা বলার ছিল। জি বেআইন সাহেব, বলেন কি কথা? আপনি যদি কিছু মনে না করেন, আমি চাই বিয়ের প্রথম 1 সপ্তাহ আসমা আমাদের এখানেই থাকুক, পরে না হয় আবার আপনার ওখানে চলে যাবে। তবে আগামীকাল অবশ্যই রাজু আর আসমাকে আপনাদের বাড়িতে পাঠাবো। কি যে বলেন না বেআইন সাহেব, আসমা এখন আপনার বাড়ির বউ। একেবারের জন্য রেখে দিলেও আমার কিছু করার নেই। ঠিক আছে, আসমাকে রেখে যাব, কিন্তু আগামীকাল দুইজনকে অবশ্যই আমাদের বাড়িতে পাঠাবেন। জি পাঠাবো, আপনি কোনো চিন্তা করবেন না আসমাকে নিয়ে। আমি কথা দিচ্ছি, আসমা আমার মেয়ে হয়ে থাকবে। আরও কিছু কথা বলে শ্বশুর মশাই চলে যাওয়ার সময় আমি এগিয়ে দিতে আসলাম। বাসার নিচে এসে, রাজু বাবা। জি আঙ্কেল, সরি, জি বাবা বলেন। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শোনো বাবা, আমার মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, কখনো ওকে কষ্ট দিও না। কান্না করবেন না বাবা, আমি কথা দিচ্ছি আসমাকে কখনো কষ্ট পেতে দিব না। আসলে আসমার জন্মের পর থেকে আমার থেকে দূরে যায়নি। আজ প্রথম ওরে ছেড়ে থাকতে হবে। আমাকে এভাবে দেখলে আসমাও মন খারাপ করবে, তাই বাসায় কিছু বলিনি। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? আসমা তোমাকে পেয়ে এতটাই খুশি হয়েছে যে আসমা ভুলেই গিয়েছে আমাকে ছাড়াই প্রথম অন্য কোথাও থাকছে। আমি চাই এভাবেই আসমাকে সবসময় আগলে রাখবে। জি বাবা, আপনি কোনো টেনশন নিয়েন না। আর আসমাকে তো আমি কালই আপনাদের ওখানে নিয়ে আসবো। আরও কিছু ভালো মন্দ কথা বলে শ্বশুর মশাই চলে যায়। আমি বাসায় চলে আসি। আসমাকে নাবিলার সাথে ঘুমোতে পাঠিয়েছি, প্রথমেই বাসায় থাকছে। যদি একা থাকতে ভয় পায়, তাই দুজনকে একসাথে থাকতে বললাম। আর তুই গিয়ে তোর রুমে গিয়ে ঘুমিয়ে পড়, দেখে ক্লান্ত মনে হচ্ছে তোকে। যাচ্ছি। এ তো সেই লাউ মানে কদু, কদু মানে লাউই হয়ে গেল। বাসায় বউ আছে, কিন্তু আমার সাথে নাই, অন্য রুমে। আমার রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি সবকিছু কেমন যেন কল্পনার মতো লাগছে। আর সবকিছুর মূলে হলো আসমা। মেয়েটা আমার জন্য এই অল্প কিছুদিনে কি না করেছে। নিজেকে আমার পছন্দ মতো গড়ে তুলেছে। কোটিপতির মেয়ে হয়েও বাবা রাজি করিয়ে আমাকে বিয়ে করেছে। যা বুঝলাম, আমি আসমাকে যতটুকু ভালোবাসি, আসমা আমাকে তার থেকে 1000 গুণ বেশি ভালোবাসে। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে যাই বুঝতে পারি না, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারিনি। কেউ মনে হয় আমার চুল ধরে ঝাঁকড়াচ্ছে, তাই তাড়াতাড়ি করে উঠে বসে পারলাম এবং বোঝার চেষ্টা করছি কি হয়েছিল। চোখ কসলাতে কসলাতে তাকিয়ে দেখি আসমা আমার বিছানার পাশে বসে আছে। এই তুমি এত রাতে আমার রুমে কি করছো? এত অবাক হওয়ার কি আছে? আমি এখন তোমার বিয়ে করা বউ, তাই এই রুমেই আসতে পারি। তুমি ঘুমাওনি? রাখো তোমার ঘুম, আমি একটুও ঘুমাইনি। আর উনি নাক ডেকে ঘুমাচ্ছে। এই যে শোনো, আমি এখন তোমার সাথে ঘুমাবো, বুঝলে? তুমি আমার সাথে ঘুমাবে কেন? তুমি না নাবিলার সাথে শুয়েছিলে? ওখানে ঘুম আসছিল না, তাই এখানে চলে আসলাম। ও আচ্ছা, বিয়ের প্রথম রাত না স্বামী স্ত্রীর জন্য বাসর রাত হয়, তাহলে আমাদের সময় হলো না কেন? তোমাকে যেদিন ঝাঁকজমক অনুষ্ঠান করে বাড়িতে আনা হবে সেদিন আমাদের বাসরাত হবে, তাই আজ কিছু হয়নি।
আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে, তাই চলো আমরা আজই বাসর করে ফেলি। কি বলছো এইসব? না না, তেমন কিছু এখন হচ্ছে না। আজ আসমার লজ্জা গেল কই বুঝলাম না। আচ্ছা যাও, কিছু হবে না, কিন্তু এখন আমি তোমার সাথে ঘুমাবো। কেন, নামিলার সাথে ঘুমাও? ওই বেশি কথা বলবে না, তাহলে মায়ের কাছে গিয়ে বিচার দিব। কি বিচার দিবে? বলবো আমি ঘুমাচ্ছিলাম, তার মধ্যে তুমি মধ্যরাতে ফোন করে তোমার রুমে ডেকেছো। কি? আমার কথা না শুনলে এমনই হবে। চলো এখন একসাথে ঘুমাবো, আর আমার খুব ঘুম পাচ্ছে। আমি আর কথা বাড়ালাম না। এই মেয়েকে বিশ্বাস নেই, পরে আবার সত্যি সত্যি আম্মুর কাছে চলে যাবে বিচার দিতে, আর আমার ইজ্জতের ফালুদা বানিয়ে ছাড়বে। আমি শুয়ে পড়লে আসমা আমার বুকে মাথা রেখে আমার পাশে শুয়ে পড়ে। শুধু বুকে মাথা রাখেনি, সাথে 2 হাত দিয়ে জড়িয়ে ধরেছে। আমার মধ্যেও একটা ভালো লাগা কাজ করছে, ভালোবাসার মানুষকে এত কাছ থেকে দেখতে পেয়ে। তাই আস্তে আস্তে আসমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শোনো, বলো। আমাকে সব সময় এভাবে ভালোবাসবে তো? বাসবো। জানো, আমার না বাবার কথা খুব মনে পড়ছে। চিন্তা করো না, কাল তোমাদের বাড়িতে নিয়ে যাব, এখন ঘুমাও। ঘুমাচ্ছি। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি আসমা ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় প্রথম দেখলাম আসমাকে। চুলগুলো এসে আমার মুখে পড়েছে, চুলগুলোর থেকে এক মায়াবী ঘ্রাণ আসছে। আমার মাথাটা হালকা উঁচু করে আসমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। এটা ছিল আমার পক্ষ থেকে আসমার প্রতি প্রথম ভালোবাসার ছোঁয়া। তারপর আসমাকে জড়িয়ে ধরে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আসমা আমার পাশে নেই। মনে হয় ভোরবেলা আবার নাবিলার কাছে গিয়েছে। বলতে হবে আমার বউটার বুদ্ধি আছে। বিকেলের দিকে আসমাদের বাড়িতে আসলাম। আসমা এসেই তার বাবার সাথে গল্প করতে শুরু করে দিয়েছে। দেখে মনে হচ্ছে কতকাল ধরে কথা হয়নি। আসমাদের বাড়ি থেকে রাতে আবার আমাদের বাড়িতে চলে আসি। দেখতে দেখতে আমাদের বিয়ের 1 মাস হয়ে যায়। আসমা এখন 1 সপ্তাহ আমাদের বাড়িতে থাকে, 1 সপ্তাহ ওদের বাড়িতে থাকে, যেন 2 বাড়ির সবাই খুশি থাকে। আর আমাদের ভালোবাসাও আরো কয়েক গুণ বাড়তে থাকে। বিয়ের এতদিন হলেও আসমা আমার কাছে কোনো কিছু চাইনি। হতে পারে আমি বেকার বলে আমার কাছে কিছু চাই না, অবশ্য এই নিয়ে আসমা আমাকে কিছু বলেনি। তাই ভাবলাম 1-2টা টিউশনি করালে কেমন হয়। ভার্সিটি থেকে এসে তো অনেকটা সময় ফ্রি থাকি, এ থেকে আমার হাত খরচও হয়ে গেল, সাথে আসমাকে কিছু কিনে দেওয়া যাবে। কারণ বউয়ের জিনিসের জন্য তো আর বাবার কাছে টাকা চাইতে পারি না। 2 দিন হলো আমি টিউশনি করছি, তার মধ্যে আসমা কিভাবে যেন জেনে যায় আমি টিউশনি করাচ্ছি। ভার্সিটি থেকে আসার পর থেকে আমার সাথে কোনো কথা বলছে না। দুপুরে খাওয়া দাওয়া করে রুমে আসলাম, কিছুক্ষণ পর আসমাও রুমে আসলো। তুমি নাকি টিউশনি করাচ্ছ? কই না তো, তোমাকে কে বলেছে এই কথা? মিথ্যা কথা বলবে না আমার কাছে, সত্যি করে বলো, হ্যাঁ অথবা না। হ্যাঁ। কেন করছো এসব কিছু? আগে আমি একা ছিলাম, কিন্তু এখন আমার বউ আছে। এত বড় হয়ে বাবার কাছ থেকে তো সবসময় টাকা চাইতেও লজ্জা করে। আর তোমাকেও বিয়ের পর থেকে কিছু একটা এনে দিতে পারিনি। আমি আজ বেকার বলে তুমিও মনে হয় কিছু চাও না। তাই ভাবলাম 1-2টা টিউশনি করালে অন্তত তোমার আর আমার হাত খরচ তো চলবে।